হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আমাদের প্রথম পার্ট হচ্ছে চিলেটিং এজেন্ট। চিলেটিং এজেন্ট মানে হচ্ছে এমন কোনো এজেন্ট যে মেটালিক আয়নের সঙ্গে পড়লে তাকে মেটালিক আয়নকে চিলেট করে দেয়, মানে হচ্ছে থিতিয়ে দেয়। আবার বলছি, চিলেটিং এজেন্ট তাদেরকে বলবো যে সমস্ত এজেন্টগুলো কোনো সাবস্টেন্সে মেটালিক কোনো আয়নসের সঙ্গে সংস্পর্শে এলে সেই মেটালিক আয়নকে ইনঅ্যাক্টিভেট করে দেয়। ঠিক আছে, ক্লিয়ার? এবার এক্সাম্পল হিসেবে দেখ, যে এক্সাম্পলের আগে দেখ একজন আইডিয়াল চিলেটিং এজেন্টের কি হওয়া উচিত। ইট মাস্ট বি হাইলি ওয়াটার সলিউবল। কেন ওয়াটার সলিউবল? কেননা যখনই একটা চিলেটিং এজেন্ট হাইলি ওয়াটার সলিউবল হবে, ইট উইল বি র্যাপিডলি এক্সক্রিটেড ফ্রম দ্য বডি। জলদি জলদি শরীর থেকে বেরিয়ে যাবে। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে, ইট ইজ নাইদার মেটাবোলাইজড নর স্টোরড ইন দ্য বডি। মানে যে এজেন্টটা আমি আমার শরীরে দিলাম, ধর একটা এক্সাম্পল হচ্ছে ডাইমার ক্যাপ্রোল। ডাইমার ক্যাপ্রোল হচ্ছে একটা চিলেটিং এজেন্টের এক্সাম্পল। তো সেই এজেন্টটা যখন আমি আমার বডিতে দিলাম, সে তার অ্যাকশন দেখালো, কিন্তু সে আমার বডিতে মেটাবোলাইজও হবে না, আর বডিতে কোনো টিস্যুতে স্টোরও হবে না। সে অ্যাজ ইট ইজ অবস্থায় আমার ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে। ঠিক আছে? বি রেডিলি এক্সক্রিটেড ইন ইউরিন অ্যান্ড হ্যাভ লো অ্যাফিনিটি ফর ক্যালসিয়াম। এই লো অ্যাফিনিটি ফর ক্যালসিয়াম থাকার ফলে, কেননা দেখ একটা জিনিস বোঝ, তুই কোনো একটা চিলেটিং এজেন্ট বডিতে দিলি, আর সে যদি তোর ক্যালসিয়ামকে কি বলে বের করে দেয়, তাহলে তোর বডিতে হাড় ক্ষয় হবে। তাহলে তুই বলবি যে স্যার তাহলে মানে ক্যালসিয়াম পয়জনিং এর, ক্যালসিয়ামের তো পয়জনিং হতে পারে, হাইপার ক্যালসিয়ামিয়াও তো হতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করব? তার জন্য আছে ডাইসোডিয়াম ইডিটি ইউজ করা হয়। হুম, আচ্ছা, এবার এক্সাম্পল গুলো দেখ। প্রথম এক্সাম্পল হচ্ছে ডাইমার ক্যাপ্রোল। এক এক করে এক্সাম্পল দেখতে থাক, কাজ দেখতে থাক। ডাইমার ক্যাপ্রোলকে আরেক কথায় বলা হচ্ছে ব্রিটিশ অ্যান্টি লিউসাইড। ঠিক আছে, ব্রিটিশ অ্যান্টি লিউসাইড, শর্ট ফর্ম ব্যাল, BAL, ব্যাল। এটা ইন্ট্রামাস্কুলার ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। কিসের জন্য দেওয়া হয়? আর্সেনিক, লেড, তারপরে মার্কারি। হুম, হুম, আর্সেনিক, লেড, মার্কারি, বিসমাথ, অ্যালুমিনিয়াম, কপার, এই সমস্ত পয়জনিং এ ব্রিটিশ অ্যান্টি লিউসাইড বা ডাইমার ক্যাপ্রোল ইউজ করা হয়। ক্লিয়ার? এরা কন্ট্রাইন্ডিকেটেড কিসে? আয়রন বা ক্যাডমিয়াম পয়জনিং এ ব্যালকে দেওয়া যায় না। পরেরটা হচ্ছে ডাইসোডিয়াম ইডিটেট। ঠিক আছে, এই ডাইসোডিয়াম ইডিটিয়ে যেটা আছে, এটা ইউজ করা হয় হাইপার ক্যালসিয়ামিয়াতে। হাইপার ক্যালসিয়ামিয়াতে। আচ্ছা, একটা এই এই যে ডাইসোডিয়াম ইডিটেট যেটা আছে, একেই কিন্তু ইডিটিএ বলে, যে ভায়াল দেখতে পাস না তোরা, কেউ ব্লাড কালেকশন দেখেছিস কিনা জানি না। ব্লাড কালেকশন করকম ভায়ালে হয় জানিস? এনিওয়ান? আর এই যে ল্যাব টেকরা এসে রক্ত নিয়ে যায় না বাড়ি থেকে? হ্যাঁ স্যার, ওই ভায়ালের কথা বলছেন? হ্যাঁ, ওগুলো তো অনেকগুলো কালারেরই হয়। মানে মেজরিটি অফ 3টে কালারের হয়। একটাকে কি বলে? গ্রে, রেড। একটাকে বলে একটা রেড ভায়াল, লাল রঙের দেখবে। একে হ্যাঁ, একে কি ভায়াল বলে? একে বলে হচ্ছে ক্লড ভায়াল। কি ভায়াল বলে? ক্লট। ক্লড। ক্লট ভায়াল। হ্যাঁ, কেন ক্লড ভায়াল বলে? কারণ এতে আমরা রক্তকে ক্লট করে যায়। দেখ, রক্ত জেনারেল, ব্লাডের জেনারেল নেচার কি? বডির বাইরে এলে রক্ত ক্লট করবে। তো এখানে সেই ক্লটিংটা
দেখা হয়। আমরা সেই ক্লটিংটাকে ডিস্টার্ব করি না, আমরা চাই রক্তটা যেন এখানে ক্লট করে যায় সুন্দরভাবে। আর একটা ভায়াল দেখবি, ইডিটিএ ভায়াল। ম্যাক্সিমাম টেস্ট এই ইডিটিএ ভায়ালেই হয়, ঠিক আছে। ইডিটিএ ভায়াল, এর কালারটা কি রে? স্যার এটা কি গ্রে? না, এটার কালার হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক নয় বলা ভুল, পার্পেল কালার, বেগুনি কালার। ও হ্যাঁ স্যার দেখেছি। পার্পেল কালার, এর নাম হচ্ছে ইডিটিএ ভায়াল, ঠিক আছে। এতে কিন্তু রক্তটাকে ক্লট করতে দেওয়া হয় না, এতে এই ডাইসোডিয়াম ইডিটেট দিয়ে আমরা আমরা রক্তটাকে ক্লট করতে দিই না, তাকেই বলা হচ্ছে ইডিটিএ ভায়াল, ঠিক আছে। আর একটা দেখবি যেটা বললি তুই, গ্রে ভায়াল। এই গ্রে ভায়াল কি জন্য ইউজ করা হয় জানিস? স্যার জানি না। গ্রে ভায়ালকে বলা হয় সুগার ভায়াল, এতে সোডিয়াম ফ্লুরাইড থাকে। এটাও তোর মানে সুগার মলিকিউল গুলোকে সেপারেট করে দেয় সম্ভবত। যদি আমি খুব ভুল নই, এটা আমি ক্লিয়ারলি ঠিকঠাক জানি না, তো যতদূর মনে পড়ছে এটা সোডিয়াম ফ্লুরাইড থাকে, এবং এই সোডিয়াম ফ্লুরাইড এতে হচ্ছে না, সোডিয়াম ফ্লুরাইড সুগার মলিকিউল গুলোকে আলাদা করে দেয়, ঠিক আছে। আচ্ছা, ক্যালসিয়াম ডাইসোডিয়াম এডিটেট, এটা কি জন্য ইউজ করা হয়? লেড পয়জনিং, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, হ্যাঁ, আর হচ্ছে কপার পয়জনিং এ। কিন্তু মার্কারি বা পারদের পয়জনিং এ ইট ইজ নট সুইটেবল। আর একটা হচ্ছে, এই জিনিসটার নাম তোরা প্রচুর দেখবি, প্রচুর লোকের আয়রন পয়জনিং হয়। আয়রন পয়জনিং হয়, তাদেরকে দেওয়া হয় হচ্ছে ডেসফেরক্সামিন আয়রন পয়জনিং এ দেওয়া হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেসফেরক্সামিন, ঠিক আছে। এর আদার পয়েন্ট কি বলছে? লো অ্যাফিনিটি ফর ক্যালসিয়াম ইজ প্রেজেন্ট বাট কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি অ্যান্ড রেনাল ইনসাফিসিয়েন্সি। রেনাল ইনসাফিসিয়েন্সি মানে যাদের রেনাল কম্প্রোমাইজড, ঠিক আছে। নেক্সট আয় ডিফেরিপ্রন ট্রান্সফিউশন স্টেরয়েডস ইন থ্যালাসেমিয়া অ্যাকিউট আয়রন পয়জনিং এ ইউজ করা হয়, ঠিক আছে, অ্যাকিউট আয়রন পয়জনিং এ ইউজ করা হয়। আর ক্রনিক আয়রন ওভারলোডে ইউজ করা হয় হচ্ছে ডেফেরাসিরক্স, ঠিক আছে। স্যার বলো। আয়রন পয়জনিংটা কি বুঝতে পারলাম না। আয়রন পয়জনিং মানে যখন তোর রক্তে মানে এই আয়রন কন্টেনিং ওয়াটার খায় না, জল খায় না লোকে, জলে আয়রন থাকে তো। হ্যাঁ স্যার। এবার কিছু কিছু মানুষের কি হয়, আয়রন 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 পয়জনিং দু রকম ভাবে হতে পারে। এক হচ্ছে কারোর দেখ মিনারেলস খাওয়া খুব ভালো, ঠিক আছে, যেগুলো আমাদের হেলদি মিনারেলস, যেমন জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, সোডিয়াম, এগুলো খাওয়া খুবই ভালো। ওই জন্য তো আমরা মিনারেল ওয়াটার খাই, তাই তো। হ্যাঁ স্যার। ওই জন্য তো আমরা মাল্টি মিনারেল মাল্টিভিটামিন ট্যাবলেট খাই। কিন্তু ভিটামিন এবং মিনারেলের একটা মজা হচ্ছে, এগুলো বেশি খেলে ওভারডোজ হয়ে যায় তো। ওভারডোজ হয়ে গিয়ে পয়জনিং করে, ঠিক আছে, তার কিন্তু অ্যাডভার্স এফেক্ট হয়। হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। এবং বিশেষ করে এই মেটাল আয়নগুলোর যে পয়জনিংটা হয় না, সেটা আরো মারাত্মক। বিশেষ করে হাওড়া, হুগলি, মুর্শিদাবাদের একটা বিস্তীর্ণ অঞ্চলে তোর কি বলে ইয়ের পয়জনিং হয়, আর্সেনিকের পয়জনিং হয়, ঠিক আছে। তো সেই আর্সেনিক পয়জনিং এ এই ডাইমার ক্যাপ্রোল ইউজ করা হয়, ঠিক আছে।
মুদ্রা কথা, শরীরে কোনো হেভি মেটাল শরীরে থাকা ভালো নয় শরীরের পক্ষে। তারা আমাদের বডির যে নর্মাল মেকানিজম অফ অ্যাকশন রয়েছে তাদের মধ্যে নর্মাল মেটাবলিজমে এফেক্ট করে। ঠিক আছে, চলো এবার আগে এটা এইটুকু আমার মতে, এই টেবিলটুকু দেখলেই তোদের কাজ হয়ে যাওয়া উচিত। তাও আছে যখন আমি ছোট্ট ছোট্ট করে দেখিয়ে যাই খালি। Dimercaprol was developed as an antidote for arsenic containing war gas. ওয়ার্ল্ড ওয়ার টু তে কি করা হতো, মানে শত্রু দেশরা ওয়ার গ্যাস গ্যাস ইউজ করতো। ওই জন্য দেখবি তোরা সব সিনেমা টিনেমায় দেখেছিস, এই ছবি দেখিস নি, কি বলে এই ছবি দেখেছিস সিনেমাতে, সোলজাররা এরো মুখে মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, এই এই স্যার দেখেছি। এই মাস্ক পরার কারণ হচ্ছে, এই মাস্ক পরার কারণ হচ্ছে যে যখন থাকতো কোনো গ্যাসের যেন সোলজাররা মানে কি বলে এফেক্ট না হয়, কারণ শত্রু সোলজারদেরকে মারার জন্য বিষাক্ত গ্যাস ছাড়াতো। ঠিক আছে, সেই সময় তো তার অ্যান্টিডোট হিসেবে এই ডাইমারক্যাপ্রল ইউজ করা হয়। ঠিক আছে, এটা মেনলি আর্সেনিক, মার্কারি, গোল্ড, বিসমাথ পয়জনিং এ ইউজ করা হয়। অলসো used as an adjuvant in copper and lead poisoning. অ্যাডভার্স এফেক্ট মানে সমস্ত চিলেটিং এজেন্টে মোটামুটি নৌসিয়া, ভমিটিং, হেডেক এই জিনিসগুলো থাকে। এইগুলো নতুন করে আর কিছু দেখার নেই। হুম, খালি এই দুটো জিনিস দেখে রাখ, একটা হচ্ছে সাসিমার আর একটা হচ্ছে ইউনিথিয়ল। এরা হচ্ছে ডাইমারক্যাপ্রলের জায়গায় এখন এইগুলোকে ইউজ করা হয়, সাসিমার আর ইউনিথিয়ল। এগুলো হচ্ছে ডাইমারক্যাপ্রলের থেকে বেটার, অ্যাডভার্স এফেক্ট এদের খুব কম আছে এবং এরা লেস টক্সিক, সেই কারণে এদেরকে আর্সেনিক, মার্কারি এবং লেড পয়জনিং এর ট্রিটমেন্টে ইউজ করা হয়। আচ্ছা, ডাইসোডিয়াম ইরিটেটের তাহলে কাজ কি? দুটো কাজ পাওয়া গেল, একটা হচ্ছে হাইপার ক্যালসিমিয়া মানে ক্যালসিমিয়া পয়জন, ক্যালসিয়ামের পয়জনিং এ ইউজ করা হবে, আর একটা হচ্ছে ওই ভায়ালে অ্যান্টি কোয়াগুল্যান্ট হিসেবে ইউজ করা হবে। ঠিক আছে, মানে ওরা মেনলি কি করে, রক্তে যে চিলেটিং এজেন্ট মানে রক্তে যে কি বলে কোয়াগুলেটিং ফ্যাক্টর গুলো থাকে, সেই কোয়াগুলেটিং ফ্যাক্টর গুলোকে এরা তোর ইয়ে করে দেয়, থিতিয়ে দেয়। এবার কোয়াগুলেটিং ফ্যাক্টর যখন থিতিয়ে পড়ে তখন রক্ত আর জমাট বাঁধতে পারে না। ঠিক আছে, ডেফোরক্সামিন বা ডেসফেরিক্সামিন এগুলো হচ্ছে আয়রন চিলেটিং এজেন্ট। এগুলো তোর আমাদের ইন্টারনাল মানে প্যারেন্টারালি দেওয়া হয়। তো এরা মেনলি আমাদের আয়রনকে ইয়ে করে দেয়, চিলেট ফর্ম করে দেয়। এবার এখানে একটা কোশ্চেন হতে পারে যে আয়রন তো আমার হিমোগ্লোবিনেও থাকে, আমাদের হিমোগ্লোবিন কি দিয়ে তৈরি? হিম আর গ্লোবিন। ঠিক আছে, হিম মানে এখানে হচ্ছে লোহা, ওই জন্য তো হিমোগ্লোবিন কমে গেলে কি খেতে বলে? আয়রন ফলিক অ্যাসিডের ট্যাবলেট খেতে বলে না, আইএফএ ট্যাবলেট খেতে বলে না? হ্যাঁ স্যার। এবার সেই আয়রন ফলিক অ্যাসিডের যে ট্যাবলেট খেতে বলে তার মানে কি, হিমোগ্লোবিন আমার তৈরি হয় হচ্ছে আয়রন দিয়ে। তাহলে এই যে ডেফেরক্সামিন বা ডেসফেরক্সামিন এ তো তোর আমার হিমোগ্লোবিনের আয়রনকেও চিলেট করে দিতে পারে। হুম, তো তা কিন্তু এ কিন্তু করে না, এ শুধুমাত্র আউটার হিমোগ্লোবিন, আউটার আয়রনকে খালি চিলেট করে। দিস ডাজ নট এফেক্ট আয়রন ইন হিমোগ্লোবিন অর ইন সাইটোক্রোম। ঠিক আছে, আচ্ছা, এতে মেনলি কিছু অ্যালার্জিক রিয়াকশন দেখা যায়, স্কিন র্যাশ দেখা যায়, ডায়রিয়া হয়, ডিসনিয়া হয়। বিশাল কিছু ইম্পর্টেন্ট এগুলো নয়, কিন্তু খালি একটা জিনিস মাথায় রাখবে, এগুলো কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি এন্ড রেনাল ইনসাফিসিয়েন্সি। ওই প্রথম টেবিলেই সব এখানে ছোট ছোট করে দেওয়া রয়েছে। ঠিক আছে, টেবিলটা খালি মাথায় রাখিস।
আচ্ছা, আর এগুলো তেমন গুরুত্বপূর্ণ আমি কিছু দেখতে পাচ্ছি না। একবার চোখ মানে পড়ার তাগিদে একবার পড়ে রাখিস, এই যে ডেফেরিপ্রন থ্যালাসেমিয়া ট্রিটমেন্টে ইউজ করা হয়। যদি খুব ভেতর থেকে কোশ্চেন আসে, এই ধরনের কোশ্চেন হয়তো দু একটা দিয়ে দিতে পারে, যে থ্যালাসেমিয়া ট্রিটমেন্টে আয়রন পয়জনিং এর হিসেবে কোন কোন ড্রাগ ইউজ করা হয়। তখন চারটে অপশন দিয়ে দিল, ধর ডি ডাইমের ক্যাপ্রল, ডেফিরোক্সামিন, ডেফেরিপ্রন, আর হচ্ছে ডেফেরা সিরক্স, কোনটা। এই কয়েকটা ইম্পর্টেন্ট গুলো মনে রাখার চেষ্টা করিস, ঠিক আছে? ইম্পর্টেন্ট গুলো, এগুলো তখনই মনে রাখতে পারবি যখন এইগুলো আলাদা করে বই থেকে নোটে তুলে নিবি। তুই যদি মনে করিস পরীক্ষার আগে এই বই পড়ে তুই পরীক্ষা দিবি, তাহলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? স্যার, হুম। নোট বানাবো তো কিভাবে বানাবো স্যার, একটু বলে দেন। ধর সে ফর এক্সাম্পল এইটারই কথা বলি, চিলেটিং এজেন্টের নোট বানাচ্ছিস, ঠিক আছে? কেন এই নোট বানানো তোদের শেখায়নি? এই যে দেখ, আমি একটা নোট বানিয়েছিলাম, কোথায় গেল সেই নোটটা? স্যার হাইপার টেনশনের বানিয়েছিলেন, হ্যাঁ, খুব কি সুন্দর করে বানিয়েছিলেন। তো ওইভাবে নোট বানাতে পারবি না তোরা? হ্যাঁ স্যার, তাও একটু বলে দেন। আচ্ছা, ধর এইটা দিয়ে একটা নোট বলছি। ধর এই চিলেটিং এজেন্টের নোট বানাবি। চিলেটিং এজেন্টের যখন নোট বানাবি, প্রথমে উপরে লিখবি চিলেটিং এজেন্ট, তারপরে লিখবি একটা স্টার মার্ক দিয়ে লিখবি কাকে বলে চিলেটিং এজেন্ট, ঠিক আছে? ছোট্ট এক লাইনে কাকে বলে চিলেটিং এজেন্ট। 2 নম্বর হচ্ছে এক জায়গায় লিখবি এক্সাম্পল অফ চিলেটিং এজেন্ট, হলো। 3 নম্বরে লিখবি আইডিয়াল সিলেটিং এজেন্টের কি কি হতে হবে, আইডিয়াল। মানে এটা 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 শুধুমাত্র পড়ার জন্য, কারণ আইডিয়াল চিলেটিং এজেন্ট কি কি হওয়া দরকার এখান থেকে তোর জীবনে এমসিকিউ হবে না। শুধুমাত্র মানে কম্প্যাক্ট একটা নোট রাখার জন্য তুই লিখলেও লিখতে পারিস, আবার না লিখলেও না লিখতে পারিস, এটা তো এটা অপশনাল। এইটা অপশনাল। এই জায়গাগুলো তো তোকে বুঝতে হবে যে কোনটা অপশনাল, কোনটা লিখলে হয়, কোনটা না লিখলে হয়। যদি মনে হয় কনফিউশন আছে, আমাকে জিজ্ঞেস কর, বা যদি কনফিউশন থাকে লিখেই ফেল। তারপরে এই টেবিলটা তোল, এই টেবিলটা যেমন আছে সেইভাবে একদম হুবহু টেবিলটা তোল। মানে শুধু অন্ধ টুকবি না, বুঝে বুঝে টুকবি, যে আচ্ছা এটা হচ্ছে ব্রিটিশ অ্যান্টি লুইসাইড, মানে বুঝে বুঝে পড়ে পড়ে তুলতে থাকবি। যখন তুই এই জিনিসটা পড়ে পড়ে খাতায় লিখতে থাকবি না, হ্যাঁ, তখন দেখবি তোর পড়াও হয়ে যাবে, একটা সুন্দর নোটও তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এই টেবিলটা তুললি, টেবিলটা তোলার পরে এবার এখানে বলবি এক একটা, এখানে শুধুমাত্র এবার এক একটা করে ড্রাগের নাম দে। প্রথমে ধর ডাইমের ক্যাপ্রল, ঠিক আছে? যখন ডাইমের ক্যাপ্রল লিখলি, ডাইমের ক্যাপ্রল লিখে এত কিছু লেখার দরকার নেই। 1 নম্বর লিখবি এখানে, এবার এবার এখানে এখানে বুলেট কর। প্রথম বুলেট হচ্ছে ইনভেন্টেড, প্রথম পয়েন্টটা কি বললাম, ইনভেন্টেড ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2 ফর অ্যাজ এ অ্যান্টিডোট ফর আর্সেনিক কন্টেনিং ওয়ার গ্যাস, ঠিক আছে? বাংলায় লিখতে চাইলে বাংলায় লিখবি, ইংরেজিতে লিখতে চাইলে ইংরেজিতে লিখবি, কিন্তু লিখবি, পয়েন্টটা হলো। স্যার, হ্যাঁ স্যার, মানে আমার মতো স্যার করে আরেকবার বলুন, শুনতে পাচ্ছি না। কি শুনতে পাসনি? কতদূর শুনেছিস বল? ওই ড্রাগের নাম, তারপরে কি বললেন? ধর এখানে ডাইমার ক্যাপ্রলের নামটা লিখলি, ঠিক আছে? দিয়ে তারপরে এখানে বুলেট করে করে ইম্পর্টেন্ট পয়েন্ট বানাবি, ঠিক আছে? ধর তুই এর মধ্যে 4টে পয়েন্ট নিবি, ঠিক আছে? তাহলে ডাইমার ক্যাপ্রল দেখে এখানে পড়ে কি পয়েন্ট বেরোলো আমাদের? প্রথম পয়েন্ট হচ্ছে ডাইমার ক্যাপ্রল কখন আবিষ্কার হয়েছিল বা কখন ডেভেলপ হয়েছিল? ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়, ঠিক আছে? যেহেতু ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় হয়েছিল, তাই এটা একটা কোশ্চেন করে দিলেও দিতে পারে। তাই ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় প্রথম পয়েন্টে লিখবো যে ইট ওয়াজ ডেভেলপড বা ইট ওয়াজ ইনভেন্টেড, বা যদি বাংলায় লিখিস এটা আবিষ্কার হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় আর্সেনিক কন্টেনিং গ্যাসের অ্যান্টিডোট হিসেবে, আর্সেনিক কন্টেনিং গ্যাসের অ্যান্টিডোট হিসেবে। হয়ে গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোন পয়জনিং এ ইউজ হয়। আর্সেনিক পয়জনিং এ ইউজ হয়, মার্কারি পয়জনিং এ ইউজ হয়, গোল্ড পয়জনিং এ ইউজ হয়, বিসমাথ পয়জনিং এ ইউজ হয়। হয়ে গেল। সঙ্গে লিখবি ইট অলসো ইউজড অ্যাজ অ্যান অ্যাডজুভেন্ট। আচ্ছা, অ্যাডজুভেন্ট মানে কি রে?
স্যার অ্যাডজুভেন্ট মানে সেটা কিসে দ্রবীভূত হবে ওটা? না, অ্যাডজুভেন্ট মানে হচ্ছে অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট তাকেই বলে। সে ফর এক্সাম্পল ধর তাহলে একটা অ্যাডজুভেন্টের এক্সাম্পল দিই তোদেরকে। সে ফর এক্সাম্পল একটা পেশেন্ট ডিহাইড্রেশন নিয়ে এসছে, ঠিক আছে? একটা পেশেন্ট ডিহাইড্রেশন নিয়ে এসছে, শরীর খুব দুর্বল হয়ে আছে, তোর হাসপাতালে এসছে, তুই তাকে কি ট্রিটমেন্ট করবি? স্যার একটা ওআরএস দিতে হবে। আরে হাসপাতালে এসছে, চলতে পারছে না, তুই তাকে ওআরএস খাওয়াই বসিয়ে বসিয়ে? তখন তখন তো তাকে ফ্লুইড চালাতে হবে, স্যালাইন দিতে হবে। বাংলা কথা নর্মাল স্যালাইন, এনএস স্যালাইন চালাতে হবে, ঠিক আছে? হ্যাঁ এবার হ্যাঁ। এখানে একটা অ্যাডজুভেন্ট কি হতে পারে? এখানে একটা অ্যাডজুভেন্ট হচ্ছে ডাক্তাররা সেই সময় কি করে, কি বলে যে এনএস চার্জড উইথ মাল্টিভিটামিন ইনজেকশন ইন নর্মাল স্যালাইনে চার্জ করে, হ্যাঁ, দেওয়া হয়। এই যে এনএসটা দেওয়া হলো, এই এনএস সরি নর্মাল স্যালাইন যেটা দেওয়া হলো, এনএস তো দেওয়া হচ্ছে তার বডিতে যেন ইলেকট্রোলাইট ব্যালেন্স তৈরি হয়, তাই তো আমি এনএস চালাচ্ছি। এবার আমি সেখানে এমভিআইটা দিচ্ছি কেন, মাল্টিভিটামিন ইনজেকশনটা কেন দিচ্ছি? অ্যাজ আ অ্যাডজুভেন্ট হিসেবে। বোঝাতে পারলাম কি জায়গাটা? বা ধর স্যার আরো একটা একবার বলুন না, কি বললি? আর একবার বলুন। আচ্ছা, আমি আর একটা এক্সাম্পল বলি, এটা বোঝার চেষ্টা কর। তোদের সবাই জানিস একটা ওষুধ আছে ডক্সট এসএল, কে কে জানিস না বল? ডক্সট এসএল ওষুধটার নাম। স্যার এটার ব্র্যান্ড নাম বললেন? ব্র্যান্ড নেম বললাম, আমি পাতাটাও দেখাচ্ছি, পাতাটা দেখলে কেউ চিনতে পারিস কিনা দেখ। কম্পোজিশনটা বলে দেন। ডক্সিসাইক্লিন থাকে, রেড্ডি, ডক্টর রেড্ডি একখানা ওষুধ, ডক্সিসাইক্লিন। দেখ এই পাতাটা কেউ দেখেছিস? ডক্সট এসএল। কিরে, কেউ দেখিসনি? হ্যাঁ স্যার। মালিকা না স্যার দেখিনি। মল্লিকা দেখিসনি? এটা কি কাজে লাগে? অ্যান্টিবায়োটিক এটা একটা। স্যার আমি দেখেছি, এই ফার্মাসিতে না দেখেছি। স্যার দেখিনি। দেখিসনি ভালো কথা, কি কাজে লাগে কেন জিজ্ঞেস? আচ্ছা ডক্সিসাইক্লিন। হ্যাঁ, টেট্রাসাইক্লিন। কি কাজে স্যার ডক্সিসাইক্লিন স্যার। কি কাজে লাগে কে জিজ্ঞেস করেছিস আগে বল, তার মাথাটা আমি ফাটাই আগে। ওষুধের পাতা না দেখতে পারিস? না এটা ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক তো। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক। তো এখানে দেখ একটা কম্বিনেশন। ছবিটা এত হেজি আসছে আমি কিছু বুঝতে পারছি না, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, এটা এখানে ওষুধটার নাম হচ্ছে ডক্টর রেড্ডির ট্যাবলেট। ওষুধটার নাম হচ্ছে ডক্সট এসএল, কম্পোজিশন হচ্ছে ডক্সিসাইক্লিন অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস ক্যাপসুল। এবার আমায় কেউ বল এখানে ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস কি করছে? আগে বল ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস কি জিনিস? এইগুলো কিন্তু বলতে হবে, এইগুলো না বলতে পারলে কিন্তু খুব সমস্যা। ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস কি? ল্যাকটিক অ্যাসিড কিসে পাওয়া যায়? ওরে লাস্ট ক্লাসে এসেও যদি ল্যাকটিক অ্যাসিড কিসে পাওয়া যায় না বলতে পারিস কি হবে? স্যার দইয়ে। এই তো দইয়ে পাওয়া যায়, দইয়ে পাওয়া যায়। আর কোন ট্যাবলেটে পাওয়া যায় জানিস? ল্যাকটিক অ্যাসিড কিসে কি কাজে লাগে জানিস? না স্যার। পেট খারাপ হলে ডায়রিয়া ফাইরিয়া হলে, হ্যাঁ ডায়রিয়া হলে কি দেওয়া হয়? হ্যাঁ, ডায়রিয়া হলে দেওয়া হয়, ওই জন্য ডায়রিয়া হলে দই খেতে বলে। কেন? তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে মাইক্রোবায়োম, ঠিক আছে? প্রিবায়োটিক প্রোবায়োটিক নাম শুনিসনি? এটা তো প্রোবায়োটিক। হ্যাঁ, এগুলো হচ্ছে সব প্রোবায়োটিক। প্রোবায়োটিক ইউজ করা হয় কেন?
কারণ আমাদের যে পেট আছে না, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, সেখানে ইন্টেস্টাইনে একটা ব্যাকটেরিয়ার ঘর আছে, গুড ব্যাকটেরিয়াদের একটা ঘর আছে। আমার ইন্টেস্টিনালতে যে ফ্ল্যাজেলা আছে, সেখানে গুড ব্যাকটেরিয়ারা থাকে। আর ডক্সিসাইক্লিন এত কড়া ডোজের অ্যান্টিবায়োটিক, সে ওই গুড ব্যাকটেরিয়াদের কিল করে আমার মাইক্রোবায়োম বা মাইক্রোবায়োটা নষ্ট করে দেয়। ঠিক আছে? এবার যখন এই মাইক্রোবায়োম বা মাইক্রোবায়োটা সে নষ্ট করে দেয়, তখন সেই মাইক্রোবায়োটাকে রেকটিফাই করার জন্য, যাতে নষ্ট করলে আবার নতুন করে তাকে রিজেনারেট করা যায়, সেই জন্য এখানে ল্যাকটিক অ্যাসিড এর সঙ্গে অ্যাড করা হচ্ছে। এখানে কিন্তু ল্যাকটিক অ্যাসিডের কিন্তু অ্যান্টিমাইক্রোবিয়াল কোনো অ্যাক্টিভিটি নেই। সে রাদার গুড ব্যাকটেরিয়া গুলো যেন না মরে, বা গুড ব্যাকটেরিয়া মরলে তাকে যেন মানে কি বলে রিপ্লেস করা যায়, সেই জন্য ল্যাকটিক অ্যাসিড এতে দেওয়া হচ্ছে। কথা বোঝা গেল? আমার বক্তব্যটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো এই হচ্ছে অ্যাডজুভেন্টের কথা। আরো সহজ এক্সাম্পল তোদের বলছি। ক্ল্যাভাম কম্পোজিশন বলো। রেভানয়েড। অ্যামোক্সিসিলিন প্লাস ক্লাভুলেনিক অ্যাসিড। ক্ল্যাভুলিনিক অ্যাসিডের কি মাইক্রোবিয়ালের অ্যাক্টিভিটি আছে, অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি আছে? অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভেশন নেই। তাহলে ক্ল্যাভুলিনিক অ্যাসিড দিচ্ছি কেন? স্যার ক্লাভুলেনিক অ্যাসিড কেন দেওয়া হয়? হুম স্যার অ্যামোক্সিসিলিন খেলে তো শুধু যখন অ্যামোক্সিসিলিন খাচ্ছি, হুম যদি মানে বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিকের যদি ভুল ট্রিটমেন্ট হয়, হুম 5 দিনের কোর্স খেয়েছি 3 দিন, হুম তাহলে যে মাইক্রো অর্গানিজম গুলো আছে হুম তারা ওই অ্যামোক্সিসিলিন খেয়েছি, তারা ওই স্ট্রাকচারটাকে চিনে নিবে, দিয়ে নিজেরা স্ট্রাকচার গঠন করবে। হ্যাঁ, তার নাম কি, সেই এনজাইমটার নাম কি যে গঠন করে বিটা ল্যাকটামেজ। স্যার বিটা ল্যাকটামেজ। বিটা ল্যাকটামেস, পেনিসিলানেস বা এই এই ধরনের বিটা ল্যাকটামেস এনজাইম তারা তৈরি করে। সেই এনজাইমটা কি হ্যাঁ করে স্যার। তখন? স্যার দিয়ে যখন আবার যখন পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক খাওয়া হলো, তখন তো ওরা স্ট্রাকচারটাকে ভেঙে দিবে, এটা কাজ হবে না, সেই জন্য অ্যামোক্সিসিলিনের সঙ্গে ক্লাভুলেনিক দেওয়া হয়, গুড। যাতে স্যার ক্লাভুলেনিক ও বিটা ল্যাকটামেজকে বলবে আমি আসল অ্যান্টিবায়োটিক, আমাকে ভাঙো, দিয়ে ও ও যখন ও ওকে ভাঙতে কম্পিটিটিভলি ব্যস্ত হয়ে ও যাবে। ও কম্পিটিশন মানে অ্যামোক্সিসিলিনের সঙ্গে কম্পিটিশন করে ও এগিয়ে যাবে আগে। হ্যাঁ, ও কিন্তু এগিয়ে গিয়ে হ্যাঁ। অ্যামোক্সিসিলিনের ওটাই তো মেন অ্যান্টিবায়োটিক, ওটা তখন ও চুপ করে ওর কাজটা করে দিয়ে চলে আসবে। বাহ, সাবাস, এই তো খুব ভালো বুঝেছিস। বাকিরা বুঝলি না বুঝলি না বল? বুঝেছি স্যার। ব্যাস, প্রাউড অফ ইউ। এই ভালোভাবে বুঝতে পারলেই কাজ হয়ে যাবে। তো এই হচ্ছে অ্যাডজুভেন্টের কথা। আমি একটা কথা বলতে কি, যেটা বলতে হ্যাঁ, এই তার মানে অ্যাডজুভেন্টের মেনলি কোনো কাজ থাকে না, সাপোর্টিভ হিসেবে কাজ করে। কাজ থাকে না, অ্যাডজুভেন্ট সাপোর্টিং রোলে কাজ করে, মেন রোলে কাজ করে না, সাপোর্টিং অ্যাক্টর। অ্যাডজুভেন্ট সাপোর্টিং অ্যাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে? হ্যাঁ স্যার। মানে আমার এখন অনেকগুলো এক্সাম্পল মনে পড়ছে। সে ফর এক্সাম্পল ধর অ্যানাস্থেসিয়ার সময়, ঠিক আছে, অপারেশন করার সময় অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। অ্যানাস্থেসিয়া করার সময় অনেকগুলো প্রি অ্যানাস্থেটিক মেডিসিনের কথা আমরা পড়েছি, যেগুলো অ্যানাস্থেসিয়া করার আগে দিতে হয়। ঠিক আছে? তো সেই প্রি অ্যানাস্থেটিক মেডিসিন গুলো কি? ওগুলো তো অ্যাজ ইটসেলফ অ্যানাস্থেসিয়াতে কোনো কাজ নেই। সেখানে দেখবি একটা ঘুমের ওষুধ দেওয়া হয়, একটা দেখবি গ্যাসের ওষুধ দেওয়া হয়। এগুলোর কাজ কি? ওদের তো অ্যানাস্থেসিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা একটা অ্যাডজুভেন্ট কাজ দেখায়, অ্যাডেড সাপোর্টিং স্টাফ হিসেবে কাজ করে। বোঝাতে পারলাম? হ্যাঁ, নিশ্চয়ই বুঝে গেছিস। বুঝেছিস তো? আরে হ্যাঁ না বল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ব্যাস, হয়ে গেল। যে আজ যেখানে ফিরে আসি আবার আমার কথাতে। 1 নম্বর গেল ওয়ার্ল্ড ওয়ারের সময় ইউজ করা হয়েছে, 2 নম্বর হলো কখন ইউজ করা হয়, 3 নম্বর হচ্ছে এর অ্যাডভার্স এফেক্ট,
আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই সাসিমার আর ইউনিথিয়ল, যেগুলো এখন ইউজ করা হয় বিকজ দে আর ওরালি অ্যাক্টিভ এবং লেস টক্সিক। এইভাবে সব ড্রাগের ছোট্ট ছোট্ট করে এক লাইন করে করে নোট বানিয়ে নিবি। দেখবি এই নোটটা চিলেটিং এজেন্টের একটা নোট, 1.5 পাতাও লাগবে না, 1.5 পাতায় নোট কমপ্লিট, 1.5 পাতায় নোট কমপ্লিট। আর যখন তুই ওটা হাতে করে নোটটা বানাবি, তারপরে দেখবি তোর ওই পরে একবার পড়লেই হয়ে যাবে। তুই যখন একবার নোটটা বানিয়ে ফেলবি, তোর সমস্ত ড্রাগের নাম থেকে শুরু করে সব মনে থাকবে, সব মনে থাকবে তোর। কিন্তু এই খাটনিটা খাটতে হবে। মারিয়া, তোমার জন্য এটা বিশেষ করে হ্যাঁ জরুরি। স্যার, হ্যাঁ বল। বলছি মানে নিজে নোটটা বানিয়ে পড়লে সুবিধা হবে। একদম নিজে পড়। এবার এবার নিচে পড়তে গিয়ে তখন দেখবি তুই অনেক কিছু বুঝতে পারছিস না। যখন তুই যেগুলো বুঝতে পারছিস না, আমি আছি, নেট আছে, বই আছে, বইতে দেখ, নেটে দেখ, না বুঝতে পারলে আমায় জিজ্ঞেস কর, বুঝিয়ে দেবো। তুই যতক্ষণ নিচে পড়ে বুঝে নোট না বানাবি, ততক্ষণ তোর কোনো কাজে লাগবে না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আসি, ইমিউনোসাপ্রেসেন্টস অ্যান্ড ইমিউনোস্টিমুলেন্টস। ইমিউনোসাপ্রেসেন্ট কাদেরকে বলে? যে সমস্ত ড্রাগকে আমরা দিই কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে আমাদের বডির ইমিউনিটিকে কমাতে লাগে। শুনতে অবাক লাগছে না? যে আমরা সবসময় এতক্ষণ কি চাইলাম, যে আমার বডির ইমিউনিটি যেন ভালো হয়, আমি ইমিউনিটি বুস্টার খাচ্ছি ছোটবেলা থেকে, হরলিক্স, কমপ্লেন বুস্ট, দুধ, দই, হ্যাঁ, শাক সবজি বাবা মা খাইয়ে যাচ্ছে কেন? যে ছেলে মেয়ের যেন ইমিউনিটি ভালো হয়। আর মাঝখান থেকে আমি কি করছি, এবার ইমিউনিটি সাপ্রেসেন্ট খেতে হচ্ছে। কেন ইমিউনিটি সাপ্রেসেন্ট খেতে হয়? ইমিউনিটিকে কমানোর প্রয়োজন কেন পড়ে? ইমিউনিটিকে কমানোর প্রয়োজন তখনই পড়ে যদি তোর কোনো অটো ইমিউন ডিসঅর্ডার হয়। অটো ইমিউন ডিসঅর্ডার কি জিনিস বলো? স্যার, আর এটা তো অটো ইমিউন আরে ডিজিজ। অটো ইমিউন ডিসঅর্ডার, অটো ইমিউন ডিসঅর্ডারে কি হয়? স্যার আপনি বলে দেন। অটো ইমিউন ডিসঅর্ডার নামের মধ্যেই বলছে আমার বডির ইমিউন সিস্টেম আমাকেই মারে। মানে অটো ইমিউন ডিসঅর্ডার সেই ডিসঅর্ডারকে বলবো যেখানে আমার বডির ইমিউনিটি সিস্টেম, ইনেট ইমিউনিটি সিস্টেম আমার বডিকেই বা বডির কোনো পার্টকে শত্রু মনে করে বা ফরেন পার্টিকেল মনে করে অ্যাটাক করে। রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা কি দেখেছি? আমার বডি, আমার যে জয়েন্ট গুলো রয়েছে না, আমার যে গাঁট গুলো রয়েছে বা জয়েন্ট গুলো রয়েছে বডির, সেই জয়েন্ট গুলোকে অ্যাজ আ ফরেন পার্টিকেল বা অ্যাজ আ শত্রু মনে করে, এনিমি মনে করে ওগুলোকে অ্যাটাক করা শুরু করে। ক্লিয়ার? যখন এই অ্যাটাক করা শুরু করে তখন সেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়। এবার আমাদের তখনই আমরা ইমিউনো সাপ্রেশন ড্রাগ দেব, যাতে বডির ওই ইমিউনিটি যে ফায়ারিংটা হচ্ছে সেই ফায়ারিংটা কিছুটা কমানো যায়। এবার এর সব থেকে বড় সমস্যা কি হতে পারে ইমিউনো সাপ্রেশন ড্রাগের? তোর যখন বডির ইমিউনিটিকে তুই কমিয়ে দিচ্ছিস, তাদের সমস্যা কি হতে পারে? স্যার, ইমিউনিটি পাওয়ারটা কমে যাচ্ছে। হ্যাঁ, গেলে কি হবে? ইমিউনিটি পাওয়ার কমে গেলে কি হয়? খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বো যে কোনো মানে জিনিসের। আমরা যে কোনো ভাবে ছোটখাটো জিনিসে অপরচুনিস্টিক ইনফেকশন তাকে বলে, তাকে আমরা কি বলি? অপরচুনিস্টিক ইনফেকশন। অপরচুনিস্টিক কথাটার মানে হচ্ছে যেখানে সে অপরচুনিটি দেখে বা সুযোগ দেখে কোনো ইনফেকশন ছড়িয়ে পড়ে। মানে সে ফর এক্সাম্পল আজকে বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টিতে ভিজে ভিজে অফিস থেকে এলাম,
ঠিক আছে? তো খুব সম্ভাবনা আছে আমার ঠান্ডা লাগবে, আমার একটা ইনফ্লুয়েঞ্জা গোত্রের কোনো একটা ইনফেকশন হয়ে গিয়ে আমার ঠান্ডা ফান্ডা লেগে কাশি ফাসি হয়ে একটুখানি গলা টলা ব্যথা হতে পারে, হয়তো হালকা জ্বরও আসতে পারে। কিন্তু আমি যদি কোনো ওষুধও না খাই, আমার বডি ইমিউনিটি সিস্টেম এইটুকু পাওয়ার রাখে যে আমাকে সে সারিয়ে তুলবে। কিন্তু যদি আমার বডির ইমিউনিটি পাওয়ার যদি ডাউন থাকে, তাহলে আমি এই সামান্য একটু বৃষ্টিতে ভেজাতে বা ঠান্ডা লাগাতে আমি একদম মানে ইনফেকশন হয়ে গিয়ে মানে একাকার কাণ্ড হয়ে যাবে। এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম। আর একটা উদাহরণ দিই, সে ফর এক্সাম্পল একটা রাস্তা যেতে যেতে একটু কোথাও কেটে গেছে, একটা পা কেটে গেছে বা হাত কেটে গেছে দরজায় লেগে বা ধারালো কিছুতে লেগে। এবার আমাদের যখন কোথাও কেটে যায়, সে কাঁটাটা তো খোলা অবস্থায় থাকে, ছোট্ট খাট্টো কাঁটা তো খোলা অবস্থায় থাকে নাকি, সেটাকে আমরা একদম সুন্দরভাবে স্টেরাইল ভাবে চাপা টাপা দিয়ে রাখি না তো, আমরা এমনি কেটে গেছে ও থাক, দুদিন পর শুকিয়ে যাবে। এবার যাদের কেন আমরা জানি আমার বডির ইমিউনিটি আছে, ওইটুকু কাটাতে কিচ্ছু হবে না, কোনো ইনফেকশন হবে না, বডি আপনা আপনি হিল করে দেবে। কিন্তু যখন আমার ইমিউনিটি সিস্টেম ডাউন থাকে, তখন আমার বডি কি করে, ওই যে কাঁটাটা, ওই ছোট্ট কাঁটাটাই ইনফেকশন হয়ে গিয়ে ঘাটা হয়ে গিয়ে একাকার কাণ্ড হয়ে যায়। বোঝা গেল? তো আমরা এখানে হ্যাঁ স্যার। আমরা এখানে কি করি, আমরা এখানে মেনলি তোর এই বায়োলজিক্যাল ড্রাগ কিছু ইউজ করি। আচ্ছা, বায়োলজিক্যাল ড্রাগ গুলো কিন্তু তোদের এক্সিটের সিলেবাসে বড় করে রয়েছে, তাই বায়োলজিক্যাল ড্রাগ যেখানে যেখানে আছে, বায়োলজিক্যাল ড্রাগের একটা লিস্ট বানাবি। আর এই দেখ টেবিল পয়েন্ট 12.2 বলছে সমস্ত ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগের লিস্ট দেওয়া আছে। তোরা কিন্তু অবশ্যই সমস্ত বায়োলজিক্যাল ড্রাগ, অ্যাপ্রুভ ড্রাগ যেগুলো এবং তাদের ফাংশন, তার একটা লিস্ট বানাবি। আমি আজকে তোদের সিলেবাসটা দেখছিলাম, সেখানে কিন্তু বায়োলজিক্যাল ড্রাগের নাম আছে আলাদা করে, ঠিক আছে? আচ্ছা, ক্লাসিফিকেশন কি বলছে, সাইক্লোস্পোরিন, ট্যাক্রোলিমাস। এই ট্যাক্রোলিমাস কি কাজে লাগে রে, আগের দিন বলেছি। মনে পড়ছে ট্যাক্রোলিমাসের কাজ? স্যার কোন ক্লাসে বলেছিলেন? কোন ক্লাসে বলেছিলাম ট্যাক্রোলিমাস? আহ মনে করতে দে, কোন ক্লাসে বলেছিলাম, অ্যান্টিবায়োটিকের ক্লাসে বলেছিলাম। ট্যাক্রোলিমাস একটা স্টেরয়েডাল অ্যান্টিবায়োটিক, মেনলি একজিমা, সোরিয়াসিস, এই সমস্ত সমস্যাতে ট্যাক্রোলিমাস ইউজ করা হয়, ঠিক আছে? ডার্মাটাইটিসে অ্যাক্রোলিমাস ইউজ করা হয়। এরপরে আসছে অ্যান্টি প্রলিফারেটিভ সাইটোটক্সিক এজেন্ট, অ্যাজাথিওপ্রিন, মিথোট্রিক্সেট, সাইক্লোফসফামাইড, এই ড্রাগগুলো। আচ্ছা, এরপরে আমরা জানি সমস্ত স্টেরয়েড আমাদের ইমিউনোসাপ্রেশন হিসেবে কাজ করে। স্টেরয়েড গুলো খেলে আমার তোর কি বলে অ্যাকশন ভালো দেয়, কিন্তু ইমিউনিটি স্টেরয়েড ডাউন করে, ঠিক আছে? আর কিছু বায়োলজিক্স রয়েছে যারা স্পেসিফিক পাথওয়েতে ইউজ হয়। এই যে টিএনএফ আলফা, এই যে ইন্টারলিউকিন 1, এগুলো কিসের ইনহিবিটর? এগুলো হচ্ছে সব প্রো ইনফ্লামেটরি মার্কারের ইনহিবিটর। একটা হচ্ছে টিউমার নেক্রোটিক আলফা, একটা হচ্ছে ইন্টারলিউকিন 1, এগুলো সব প্রো ইনফ্লামেটরি মার্কার। কি বলবো, ঠিক আছে? আচ্ছা, এখানে এদের কিছু ড্রাগ ইন্টারাকশন দেওয়া আছে, দেখে নিবি। এরপরে আসি ইমিউনোস্টিমুল্যান্ট। ইমিউনোস্টিমুল্যান্টের এক্সাম্পল এই টেবিলটা থেকে দেখ, কোথায় গেল? এই ড্রাগগুলো ইমিউনোস্টিমুল্যান্ট হিসেবে ইউজ করা হয়।
ঠিক আছে, এগুলো কেন ইউজ করা হয়? এই ড্রাগগুলো আমার বডির ইমিউনিটি সিস্টেমকে অ্যাক্টিভেট করে বা ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে। এই বুস্ট করার ফলে কি হয়, বিশেষ করে বিভিন্ন ক্যান্সারে আমরা ইমিউনোস্টিমুলেন্ট দিই অ্যান্ড এক্সপেক্ট করি যে আমার বডির ইমিউনিটি সিস্টেম ফুল ফোর্সে অ্যাক্টিভ হয়ে গিয়ে ওই ক্যান্সার সেলটাকে কিল করবে। মানে এই জায়গাটা তোরা মজার জিনিস দেখ যে ক্যান্সার কি অদ্ভুত জিনিস। আমার বডিতে সামান্য যদি তুই একটুখানি ভুলভাল কিছু খাবারও খেয়ে নিস, ঠিক আছে, তুই একটু ভুলভাল কিছু খাবার খেয়ে নে, তোর সঙ্গে সঙ্গে পেট খারাপ হয়ে যাবে। তোর ব্লাডে যদি একটুখানি মানে কি বলে, একটু হালকা অল্প একটুখানি মানে এক ফোঁটা নোংরা জল যদি তোর বডিতে এক্ষুনি ঢুকিয়ে দিই না আমি, সঙ্গে সঙ্গে তোর বডির ইমিউনিটি সিস্টেম ওটাকে সেন্স করে নেবে, করে নিয়ে তোর জ্বর টর হয়ে একদম মানে একাকার করে দেবে। তাহলে এত বড় ক্যান্সার বডির ভেতরে বেড়ে উঠছে কি করে? বিকজ ক্যান্সারের একটা স্পেশাল এফেক্ট হচ্ছে সে আমার বডির ইমিউনিটি সিস্টেমকে হ্যাক করে নিতে পারে। এর একটা জটিল মেকানিজম আছে, আমি জটিল মেকানিজমে যাচ্ছি না, খালি সহজ ভাষায় বোঝ, ক্যান্সার আমার বডির ইমিউনিটি সিস্টেমকে হ্যাক করে নেয়। হ্যাক করার ফলে ইমিউনিটি সিস্টেম ওকে অ্যাজ আ শত্রু হিসেবে দেখে না, বডির ইমিউনিটি সিস্টেম ওকে অ্যাজ আ শত্রু হিসেবে দেখে না। এই টেবিলগুলো দেখিস, এই টেবিলগুলো দেখলে কোন কোন জায়গায় কোন ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট ইউজ করা হয়, কিসে ইমিউনোস্টিমুলেন্ট ইউজ করা হয়, দেখ ম্যাক্সিমাম দেখবি কোলন ক্যান্সার, ইউরিনারি ব্লাডারের কার্সিনোমাতে, হেয়ারি সেল লিউকেমিয়া, ম্যালিগন্যান্ট মেলানোমা, এইগুলোতে সব ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা, অ্যান্টিসেপটিক ডিসইনফেক্ট্যান্ট নিয়ে কিছু নতুন করে বলার নেই, তো তো তোরা অলরেডি পড়েছিস। এইখানে খালি একটা জিনিস আমি তোদেরকে খালি বলে দিই, কোথায় গেল, এই যে হ্যালোজেন অ্যান্ড হ্যালোজেন রিলিজিং এজেন্ট, এই হ্যালোজেন গ্রুপ কি জন্য ইউজ করা হয় জানিস? হ্যালোজেন ট্যাবলেট ইউজ করা হচ্ছে ওয়াটার পিউরিফিকেশনের জন্য, ওয়াটার পিউরিফিকেশনের জন্য হ্যালোজেন গ্রুপ ইউজ করা হয়। ঠিক আছে, ওয়াটার পিউরিফিকেশন। ওকে, আর এখানে নতুন কি আর বলবো, একবার চোখ বুলিয়ে নিস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমার নজরে পড়ছে, ক্লোরোহেক্সিডিন। ক্লোরোহেক্সিডিন মাউথ ওয়াশের কথা তোরা সবাই জানিস। তো সেই ক্লোরোহেক্সিডিন মাউথ ওয়াশ মেনলি ইউজ করা হয় হচ্ছে ওই জিঞ্জিভাইটিস মানে মাউথ আলসার, তারপরে মুখে কিছু জমে যাওয়া, মাউথ মানে ওরাল ক্যাভিটির কোনো ইনফেকশনে ক্লোরোহেক্সিডিন মাউথ ওয়াশ ইউজ করা হয়। না, আর এখানে কিছু নেই। আচ্ছা, এই গ্লুটারেলডিহাইডের একটা নাম খালি বলে দিই, গ্লুটারেলডিহাইড সাইডেক্স বলে পাওয়া যায়, এটা ইউজ করা হয় হচ্ছে সারফেক্স ডিসইনফেক্ট্যান্টে। সারফেস সাইডেক্স হচ্ছে ব্র্যান্ড নেমের গ্লুটারেলডিহাইড সাইডেক্স, এটা ইউজ করা হয় হচ্ছে সারফেস ডিসইনফেক্ট্যান্টে। ঠিক আছে, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, মাস্ক, রাবার গ্লাভস এইগুলোকে ডিসইনফেক্টেড করার জন্য ওর মানে ইউজ করা হয় গ্লুটারেলডিহাইড। এদিকে যে রইল হাইড্রোজেন পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড তোর অক্সিডাইজিং এজেন্ট, মানে কোনো সিভিয়ার ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে,
কোথাও ঘা ক্ষত, ওই তোরা দেখে থাকবি যে তোর অনেকের না হয় স্যার উনটা ক্লিন করা হয়, ক্লিন পরিষ্কার করা হয় হ্যাঁ, এটা দিয়ে। বিশেষ করে যখন আমার এটা আমার নিজের চোখে দেখা, অনেকের দেখবি ডায়াবেটিস হয়ে পায়ে ক্ষত তৈরি হয়, দেখেছিস কখনো? ডায়াবেটিস হয়ে পায়ে ক্ষত, হ্যাঁ স্যার। এবার সেই ক্ষত না তারা বুঝতে পারে না, এবং তখন সেখানে পোকা টোকা হয়ে যায়, ঠিক আছে, ম্যাকড়স জন্মে যায়। এবার সেই সব ম্যাকড়স ফ্যাকড়স এই কেস আমাদের কাছে একটা হাসপাতালে এসেছিল। ওতে কি করা হলো, ওতে যদি ইথার আর হাইড্রোজেন পারঅক্সাইড যদি দেওয়া হয়, তো কি হয়, ওই ম্যাগট গুলো বেরিয়ে আসে, সব ম্যাগট বেরিয়ে আসে, ঠিক আছে। তো কয়েকদিন ধরে ট্রিটমেন্ট করতে হয়, তো ম্যাগট গুলো সব বেরিয়ে আসে। তো এই উন্ড ড্রেসিং এর জন্য বা উন্ডের ট্রিটমেন্টে, উন্ড ক্লিনিং এর জন্য, অ্যাবসেস ক্যাভিটি ক্লিনিং এর জন্য তোর হাইড্রোজেন পারঅক্সাইড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট এগুলো ইউজ করা হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট খুব এফেক্টিভ। আর কিছু এখানে বলার নেই, রইলো বাকি ভিটামিন। ভিটামিনেও বা কি নতুন করে বলবো, বিভিন্ন ভিটামিন রয়েছে, তাদের এই ভিটামিনের ডেইলি রিকোয়ারমেন্টটা কিন্তু অবশ্যই অবশ্যই করে চেক করবি, সোর্স চেক করবি, ফাংশন চেক করবি, ডেফিসিয়েন্সি চেক করবি। ইউজ না পড়লেও চলবে, ইউজ না পড়লেও চলবে, ঠিক আছে। ফাংশন, ডেফিসিয়েন্সি, ডেইলি রিকোয়ারমেন্ট, সোর্সটাও অত ইম্পর্টেন্ট নয়, কিন্তু এই তিনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কোন ভিটামিনকে কি নামে বলা হয়, থায়ামিন, রাইবোফ্লেভিন, নিয়াসিন, হ্যাঁ, আচ্ছা। মিনারেলস ফিনারেলস এত ঢোকার দরকার নেই, এগুলো কিচ্ছু নেই তোদের। স্যার এগুলো সব বায়োকেমিস্ট্রিতে ছিল। হ্যাঁ, ও ছিল, আমি ওই জন্য ওদেরকে ঢুকছি না। আচ্ছা, আর একটা বোধ হয় কোথায় গেল, এগুলো কিছু নেই তোদের, তোদের আর রয়েছে এখানে হচ্ছে, আচ্ছা এই টেবিলটা আমি এটা পুরোটাই তোদেরকে দিয়ে দেবো। এই ড্রাগ ইউজড ইন মেডিকেল এমার্জেন্সি, এখানে তোরা সবটাই পেয়ে যাবি। ওই যে স্ট্যাটাস অ্যাজমাটিকা, স্ট্যাটাস এপিলেপটিক, হ্যাঁ, এতদিন যা পড়ালাম সেগুলো এখানে একটা ছোট্ট টেবিলের মধ্যে অল্প করে দেওয়া রয়েছে, এটা দেখে নিস। এনজাইম থেরাপি একবার নজর করে নিস। আচ্ছা, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু নয়, খালি ওদের মানে কোন কোন এটা দেখে নিস, তাও একবার ওই আই আর চোখের আর কানের, নাক কান গলার ইনফেকশনে কি কি দেওয়া হয়, হ্যাঁ, কেন দেওয়া হয়, কি জন্য দেওয়া হয়, একটা ছোট করে দেওয়া রয়েছে, দেওয়া দেখতে চাইলে দেখে রাখতে পারিস। আচ্ছা, একনে হলে, চামড়ায় একনে হয় না ছেলে মেয়েদের, সেই একনে হলে দেখবি বেনজাইল পারঅক্সাইডেসের ক্রিম ইউজ করা হয়, ঠিক আছে। আর এতে ভালো অ্যান্টিবায়োটিক হচ্ছে ক্লিন্ডামাইসিন। ক্লিন্ডামাইসিন হচ্ছে একনের নাম্বার 1 অ্যান্টিবায়োটিক, ওকে। আর 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 কিছু ডক্সিসাইক্লিনও ইউজ করা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে। বলো বলো বলো, শুনছি। স্যার ও ড্রাগ ডোজেস ফর্মটা একটু বলে দেন। ড্রাগ ডোজেস ফর্ম কি বলবো বলো, ড্রাগ ডোজেস ফর্মে ট্যাবলেটে এন্টেরিক কোটেড ট্যাবলেট, এন্টেরিক কোটেড কি দিয়ে করা হয়, কার্বক্সি মিথাইল থ্যালেট নাকি, হ্যাঁ কার্বক্সি মিথাইল, স্যার কার্বক্সিমিথাইল সেলুলোজ। না সিএমসি দিয়ে তো না না হয় না। সেলুলোজ হবে না, সেলুলোজ দিয়ে হয় না। কি একটা থ্যালেট আছে, কি থ্যালেট রে মল্লিকা, কি একটা অ্যাসিটাইল থ্যালেট, ভুলে হ্যাঁ যাচ্ছি নামটা, মিথাইল অ্যাসিটাইল থ্যালেট, হ্যাঁ কি কি মনে হচ্ছে মিথাইল অ্যাসিটাইল থ্যালেট। তাই মনে হচ্ছে। কার্বক্সি মিথাইল সেলুলোজ যেটা সিএমসি না,
ওটা হচ্ছে চোখের জন্য ইউজ করা হয়, ওটা অ্যাজ আ লুব্রিক্যান্ট হিসেবে ইউজ হ্যাঁ করা স্যার, আমি ভুল বললাম। হয়। হ্যাঁ, ওটার নামটা বল, কার্বক্সি অ্যাসিটাইল থ্যালেটই বোধ হয়, যদি খুব ভুল না হয়। আমি ডেট জিজ্ঞেস করছি। একদিন আমার ডিসেম্বর, আমি দেখছি কবে ডেট বলো, এন্টেরিক date বলো। কোটেড, এন্টেরিক কোটেড পুজোতে ডেট বলো, এই বছরই পুজোতে ডেট বলো। বল রে। ও সেলুলোজ অ্যাসিডেট থ্যালেট, হ্যাঁ সেলুলোজ অ্যাসিডেট থ্যালেট, তাই তো মল্লিকা? হ্যাঁ স্যার। সেলুলোজ অ্যাসিডেট থ্যালেট, ওই দিয়ে করা হয় এন্টেরিক কোটিং। কেন করা হয় এন্টেরিক কোটিং? কারণ যে ড্রাগগুলো, যাতে ড্রাগগুলো স্টোমাক বাইপাস, করতে পারে। স্টোমাকে যাতে হ্যাঁ বাইপাস করতে পারে। এছাড়া আমরা বিভিন্ন সাস্টেনেলাইজিং ট্যাবলেট বানাই। কেন বানাই সাস্টেনেলাইজিং ট্যাবলেট? যাতে একটা ড্রাগ দীর্ঘক্ষণ ধরে ধীরে ধীরে লিক করে আমাদের অনেকক্ষণ ধরে যেন ড্রাগটা আমাকে এফেক্ট দেখায়। চিউয়েবল ট্যাবলেট আমরা কেন ইউজ করি? চিউয়েবল ট্যাবলেট আমরা ইউজ করি সেই সমস্ত ক্ষেত্রে যাদের ইমিডিয়েট এফেক্টিভনেস আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে চাইছি। যে কারণে দেখবি অ্যালবেন্ডাজল ট্যাবলেট চিবিয়ে খেতে বলে, ডাইজিন ট্যাবলেট চিবিয়ে খেতে বলে, যাতে ইমিডিয়েট এফেক্টিভনেস পাওয়া যায়। ডিসপার্সেবল ট্যাবলেট কেন ইউজ করা হয়? ডিসপার্সেবল ট্যাবলেট আমরা ইউজ করা হয় যে যাতে এও সেই একই গল্প, আগে থেকে ড্রাগটাকে ভেঙে দিচ্ছি যাতে ইমিডিয়েট এফেক্ট পাওয়া যায়। মাউথ ডিজলভিং ট্যাবলেট তোরা দেখেছিস, মাউথ ডিজলভিং ট্যাবলেট কোথায় দেওয়া হয়? জিভের তলায় দেওয়া হয়। কেন? কারণ আমাদের জিভের তলায় প্রচুর ক্যাপিলারি রয়েছে, তাই র্যাপিডলি জিভের তলা দিয়েই ড্রাগগুলো অ্যাবজর্ব হয়ে যেতে পারে। ওই জন্য দেখবি যখন গা গোলায়, বমি বমি পায়, তখন কি বলে? জোফার এমডি, তাই তো, অন্ডেম এমডি। এই নামের শেষে, ড্রাগের নামের শেষে এমডি লেখা আছে মানে বুঝবি মাউথ ডিজলভিং। ঠিক আছে? আমি জানলেও বলবো না, এটা এটা দেখছিলাম কিছু। আর রইল গিয়ে ক্যাপসুল। ক্যাপসুল অ্যাজ আ হোল ক্যাপসুলের কোনো সাস্টেন রিলিজ হয় না, কিন্তু ক্যাপসুলের ভেতরে যে ড্রাগের দানাগুলো দেওয়া হয় সেই দানাগুলোকে আমরা সাস্টেন রিলিজ করতে পারি। একটা এক্সাম্পল তোদেরকে বলছি। তোরা কেউ প্যানডিএসআর ছবি দেখেছিস? প্যানডিএসআর ক্যাপসুল, প্যান্ট অফ ডিএসআর বা ধরো এটা প্যান্ট অফ ডিএসআর, প্যানডিএসআর কি লিখেছে? প্যান্টোপ্রাজল গ্যাস্ট্রো রেজিস্ট্যান্স অ্যান্ড ডোমপেরিডন প্রলং রিলিজ ক্যাপসুল ট্যাবলেট। এর মানে কি? ডোমপেরিডন কোথায় ভাঙে, কোথায় কোথায় অ্যাবজর্ব হয় ডোমপেরিডন? আমার অ্যাকচুয়ালি এটা দুজনের মিলে দেওয়া। এই ডোমপেরিডন কোথায় অ্যাবজর্ব হয় রে? একটা সাথীটা সাথী না, আর উত্তর দেয় না। না না সাক্ষীও নেই। আরে সাক্ষী এটা করবে না করবে প্যান্টোপ্রাজল কোথায় কোথায় অ্যাবজর্পশন হয়? এটা না, এটা ডান্স ক্লাসে করাবে। স্যার ইন্টেস্টাইন। আর ডোমপেরিডন সাক্ষীটা স্টমাকে। স্টোমাকে। তাই প্যান্টো মানে এখানে ক্যাপসুলের ছবিটা পাচ্ছি না। এর যদি কখনো ক্যাপসুলটা দেখিস, দেখবি ক্যাপসুলের মধ্যে তুই পরিষ্কার বুঝতে পারবি দু রকম রঙের দানা থাকে। কখনো বাড়িতে থাকলে খুলে দেখবি এর ক্যাপসুলের ছবিটা, ক্যাপসুলটা দেখবি ক্যাপসুলের ভেতরে না দু রকম আলাদা আলাদা দানা থাকে। একটা দানা হচ্ছে প্যান্টোপ্রাজলের দানা, একটা দানা হচ্ছে ডোমপেরিডনের দানা। দুটো দানাকে আলাদা করে দেওয়া যায়। এর কারণ হচ্ছে প্যান্টোপ্রাজলকে, শুধুমাত্র প্যান্টোপ্রাজলকেই গ্যাস্ট্রো এন্টারিক কোটিং করা হয় ওই সেলুলোজ অ্যাসিডেট থ্যালেট দিয়ে। ডোমপেরিডনকে করা হয় না। ডোমপেরিডনকে কি করা হয়? সাস্টেন রিলিজ ফর্মের কোটিং করা হয়, যাতে ড্রাগটা অনেকক্ষণ পর্যন্ত
আচ্ছা, তোদেরকে তো আমি পড়িয়েছি, তাও দেখি আবার বলতে পারিস কিনা, জানি না তোরা বলতে পারবি কিনা। বলতে এই যে এই ছবিটা দেখ, কোথায় গেল ছবিটা, এই যে এই ছবিটা, বলতো এখানে প্যান্টোপ্রাজল ডোম, এই ছবিটা দেখতে পাচ্ছিস তোরা সবাই? পরিষ্কার করে দেখতে পারলে বল, আমি তারপরে কোশ্চেনটা করছি। ও না সাক্ষীটা, হ্যাঁ হ্যাঁ এই তো আছে। ছবিটা সবাই দেখতে পাচ্ছিস ক্লিয়ারলি? স্যার দেখতে পাচ্ছি না। এইবার এবার দেখতে পাচ্ছি স্যার। প্যান্টোপ্রাজলের পাশে কি লেখা আছে? স্যার ইসি। মানে স্যার আরেকবার বলুন, কথা শোনা যাচ্ছে না। বলছি প্যান্টোপ্রাজলের পাশে কি লেখা আছে? স্যার ওটা এন্টেরিক কোটেড হবে। হ্যাঁ, ইসি মানে এন্টারিক কোটেড, তাই তো? আর হ্যাঁ ডোমপেরিডনের পাশে কি লেখা আছে? এস স্যার সাস্টেন রিলিজ। প্যান্টোপ্রাজল কি সাস্টেন রিলিজ হলো তাহলে? না না স্যার। স্যার, কেন প্যান্টোপ্রাজলকে সাস্টেন রিলিজ করলো না কেন? স্যার এটা তো ইন্টেস্টাইনে অ্যাবজর্বড হয়। তো তার সঙ্গে সাস্টেন রিলিজের কি সম্পর্ক? ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হলে তাকে সাস্টেন রিলিজ করা যায় না? করতেই তো পারতো চাইলে। হ্যাঁ স্যার ডমপেরিডনটা সাস্টেন রিলিজ করছে কারণ মানে ওটা স্লো ভাবে কাজটা দিবে। স্লো ভাবে কাজ দেবে, ডমপেরিডনের অনেকক্ষণ পর্যন্ত এফেক্ট পাবো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে ডমপেরিডনের না হয় অনেকক্ষণ পর্যন্ত এফেক্ট পাবো, বমি টমি হবে না, বুঝলাম। হ্যাঁ প্যান্টোপ্রাজলকে সাস্টেন রিলিজ করলো না কেন? কেন স্যার একটা মানে পয়েন্ট বলেন স্যার। প্যান্টোপ্রাজলের সাস্টেন রিলিজ হলে তো অনেকটা টাইম লেগে যাবে, তখন গ্যাস অ্যাসিডের ক্ষেত্রে সাডেন কমবে না, সেই জন্য কি? সাস্টেন রিলিজের অনেকটা টাইম লেগে যাবে। সাস্টেন রিলিজ হলে তো সে তো ধীরে ধীরে রিলিজ হবে ঠিকই, কিন্তু তার তো এফেক্ট তো পাওয়া শুরু হয়ে যাবে অনেক। কিন্তু এক সাস্টেন রিলিজের মজাটা হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত এফেক্ট পাওয়া যাবে, অনেকক্ষণ পর্যন্ত এফেক্ট পাওয়া যাবে। প্যান্টোপ্রাজলের টি হাফ কত? স্যার ডিসইন্টিগ্রেশন টাইম। না, টি হাফ, হাফ লাইফ, হাফ জল লাইফ, টাইম। হাফ লাইফ। অ্যাপ্রক্সিমেটলি বল কতক্ষণ হতে পারে, কি মনে হয়? স্যার 6 থেকে 8 হবে। খুব সম্ভবত, যদি খুব ভুল না হয় 2 থেকে 3 ঘন্টা যতদূর মনে পড়ছে। স্যার এত কম? হ্যাঁ, পরের কোশ্চেনটা কর। ওটা তো টাইম, কি টাইম, কি টাইম বল? মানে ডিজলভ হতে যতটা টাইম লাগে। হাফ লাইফ মানে ডিজলভ হতে যতটা টাইম লাগে? না না, আপনি যে ডিউরেশনটা বললেন। দাঁড়া দেখাচ্ছি। ওই দিদি হাফ ফোন লাইফ নিশ্চয়ই আরো কম হবে। ইয়ে করে দেয় মুভ করে। দেখাচ্ছি, তিনটে মেয়ে, একটা ছেলে। দেখাইতেছি, ওয়েট করো। তিনটে ছেলে একটা মেয়ে করার কোনা মানে হচ্ছে যখন ওই স্টেপটা দিচ্ছ তুমি পেছনে ছেড়ে সামনের মেয়েটার পেছনে দাও। সাক্ষীর অল্টারনেটিভ হচ্ছে আমি জানি ছিলাম, গানটা চেঞ্জ হয়ে গেছে, অন্য পেজ না ঠিক আছে আছে তোমার আবার ক্লাস আছে যাও যাও ক্লাস করো ক্লাস করো তুমি ক্লাস করো তোমার স্টুডেন্ট তুমি ক্লাস করাচ্ছ তুমি ঘুমাচ্ছ স্টুডেন্টটা কল করো তারপর আমারই পড়া দাঁড়া, কোথায় গেল? এই স্কুলে আর একটা মজা তুই যা ইচ্ছে করাচ্ছিস মানে টিচাররা কুল তুমি ক্লাস বাং করতে পারিস আর কোনো অবস্থাতে ক্লাস বাং করলে নাহলে যদি কেউ পিরিয়ডে খেলছে তো পিরিয়ডে খেলতে চলে যাবে তোর সাথে অনেক কিছু গেম আছে স্কুলে অমনি গেমস না মানে যা খেলা হচ্ছে বাস্কেটবল ওই বাস্কেটবলই হয় বাস্কেটবল
যাও ক্লাস করো। কোথায় গেল গ্যাস্ট্রোরে? লেট হচ্ছে। 263। স্যার কোশ্চেনটা কি বলছেন? বা দুদিন কোশ্চেনটা বলছি, দাঁড়া আগে মল্লিকার একটা কোশ্চেন আছে, মল্লিকার কোশ্চেনটাকে আমি ক্লিয়ার করি। মল্লিকা একটা জিনিস বলেছে, সেটাকে আমি ক্লিয়ার করি। না 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 কমপ্লিট করতে ওয়ার্ড আই বলবো মডার্ন আরে না জিনিসটা এই যে আমি তো দেখি একটু হুস 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 হুস। ওর জন্য ড্রয়িং এ বসে আছি আলাদাই ব্যাপার পড়ছি সাইকোলজি হবে না মাই প্যান্টোপ্রাজোল, প্যান্টোপ্রাজোল। যাবো কাল শাড়ি কিনবো তারপরে যাবো আমার মাও জানে মা দেখে না আমার মায়ের একটা শাড়ি খুব ভালো লেগেছে প্রবলেম ওটা বলছি শাড়িটা বানানো করে হালকা ফুলকা শাড়ি আরে মায়ের শাড়িটা কি সুন্দর সাদা শাড়ি আমাদের লাল পাড়ের ওটা কি সুন্দর আমি মায়েরটাই পরবো এই যে কিনবো কিন্তু মায়েরটাই পরবো আমি তো অনেক বেশি বলে ফেলেছিলাম রে। 1.5 ঘন্টা মাত্র হাফ লাইফ। সুনিতা আমাকে না হ্যাঁ স্যার, যেটা বলছিলেন ওটা বোধহয় ডিসইন্টিগ্রেশন টাইম। না না, 1.5 ঘন্টা হাফ লাইফ হলে তার 3 ঘন্টা 4 ঘন্টা কি করে ডিসইন্টিগ্রেশন টাইম হতে পারে? ডিসইন্টিগ্রেশন টাইম আরো কম, তাহলে 1 ঘন্টা হবে, 60 মিনিট। 60 মিনিটেরও কম। 1.5 ঘন্টা একটা ড্রাগের হাফ লাইফ। প্যান্টোপ্রাজোল তো ড্রাগটা খেলে তো কতক্ষণে কাজ দেয়, প্রায় মানে হাফ এন আওয়ারের মধ্যে, হাফ এন আওয়ার 40 মিনিটের মধ্যে কাজ দেয়। তো একবার সুটিক্সের বইতে দেখবি ওর ডিসইন্টিগ্রেশন টাইম খুব একটা বেশি হবে না। আমার এখানে ডিসইন্টিগ্রেশন টাইম নিয়ে কোশ্চেন নাই। হাফ লাইফ মানে কি মল্লিকা? ফোনটা দিতে একবার আমার ফোনটা দিই একটা ড্রাগের হাফ লাইফ অর্ধ মানে কি? জীবন কতক্ষণ থাকে নাকি? 100 মিলিগ্রাম ড্রাগ তুই খেলি, ঠিক কতক্ষণ সময় লাগে কতটা পরিমাণ? ড্রাগের, কতক্ষণ সময় লাগে সেই ড্রাগটা আমার প্লাজমাতে গিয়ে হাফ হয়ে যেতে। মানে তুই তোর বডিতে 100 মিলিগ্রাম প্যান্টোপ্রাজোল আমি ইঞ্জেকশন দিয়ে দিলাম, ঠিক আছে? এবার সেই হ্যাঁ স্যার। 100 মিলিগ্রাম প্যান্টোপ্রাজোল ইঞ্জেকশন 50 মিলিগ্রাম হতে কতটা সময় লাগবে? প্যান্টোপ্রাজোলের ক্ষেত্রে সেটা হচ্ছে 1.5 ঘন্টা, 1.5। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। তাহলে এত শর্ট হাফ লাইফ, 1.5 ঘন্টা মানে কি ড্রাগের মোড অ্যাকশন কতক্ষণ থাকবে? ম্যাক্স টু ম্যাক্স 2.5-3 ঘন্টা অ্যাকশন থাকবে ড্রাগের। তাহলে এবার আমি আমার কোশ্চেনে আবার ফিরি। বিলকিস এটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মারিয়া বুঝতে পেরেছো কি বললাম এতক্ষণ? হ্যাঁ স্যার পেরেছি। তাহলে এবার একটা কোশ্চেন যেটা আমার হবে সেটা হচ্ছে প্যান্টোপ্রাজোলের হাফ লাইফ যখন এত কম, তা সত্ত্বেও প্যান্টোপ্রাজোলকে সাস্টেন রিলিজ করলো না কেন? বলো। এই জায়গাটা পড়। Though the half-life of PPI is short, that is 1.5 hours, acid secretion is suppressed. কোথায় গেল? এইটা বারবার খুলে যাচ্ছে। Acid secretion is suppressed up to 24 hours as they cause irreversible inhibition of proton pumps. ঠিক আছে? এর হাফ লাইফ কম হতে পারে কিন্তু ড্রাগের অ্যাকশন 24 ঘন্টা পর্যন্ত থাকে, যে কারণে সকালে একটা প্যানপট্টি খেলে তোর সারাদিনেই কাজ দেয়। সেই কারণে তাকে আলাদা করে সাস্টেন রিলিজ করার কোনো প্রয়োজন নেই। বল বোঝা গেল কি গেল না? স্যার বুঝতে পেরেছি। বেশ,
যদি বুঝে থাকিস তাহলে আর একটা জিনিস খালি দেখিয়ে দিই। স্যার, হুম। যে পিডিএফটা দেখালেন ওটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের। হ্যাঁ। তো স্যার ওটা তো আমাদেরকে পড়াননি। পড়াইনি? না স্যার, আরে আপনি অন্য পিডিএফ থেকে পড়িয়েছেন। সেই পিডিএফেও আছে, বের করে দেখিয়ে দেবো সেই পিডিএফে আছে কিনা। Wait. হ্যাঁ, দেওয়া আছে। ওয়েট কর, দেখিয়ে দিচ্ছি। খুলে দেখলেই দেখতে পাবি, খুলে দেখিসনি তাই দেখতে পাস না। স্যার দেখেছি। ওতে 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 প্যান্টোপ্রাজলের হাফ লাইফ লেখা নেই? স্যার ওটা তো দেখিনি। তাহলে ওটা যদি না থেকে থাকিস তাহলে বলছিস কেন? হ্যাঁ, স্যার স্যার অতটা খুঁটিয়ে পড়িনি। তাহলে ওখানেও আছে। দাঁড়া, নোটসটা খুলুক, দেখাচ্ছি। আমার ল্যাপটপটা এত স্লো হয়ে গেছে না, কি বলবো। দিদি বিগ বিলিয়ন ডেসে আমাকে একটা ল্যাপটপ কিনে দে। এই তো খুলেছে মনে হচ্ছে। এই লাইনটা কি লেখা আছে বিলকিস? এই লাইনটা হ্যাঁ স্যার লেখা আছে। স্যার বললাম তো স্যার খুঁটিয়ে পড়িনি। স্যার ওপর ওপর দেখেই ছেড়ে দিয়েছি। বেশ। আর এখান থেকে খালি দুটো জিনিস তোদের খালি দেখিয়ে দিই, যে দুটো তোদের একটু কাজে লাগবে, পড়লে কাজে দেবে। ভিটামিনস তোরা এই ভিটামিন এই টেবিলটা যেটা আছে, এই টেবিলটা মানে আলাদা করে আর খাতায় লিখতে হবে না। এই টেবিলটা পারলে খাতায় লিখতে পারলে তো খুবই ভালো হয়, খুব উপকার হয় আমার। তোরা খাতায় লিখে যদি এই টেবিলটা নিজেদের মতো করে বানিয়ে নিস, নইলে অন্তত দরকার হলে যদি খাতায় লিখতেও যদি কষ্ট হয় অন্তত প্রিন্ট করে নিবি এটা। আচ্ছা, মিনারেলসটা বাদ দিতে বললাম। আচ্ছা, ভ্যাকসিন আর অ্যান্টি সেরা, এইটা খালি একটু বলে দিই। কোথায় গেল? ভ্যাকসিন কি জিনিস? বল 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 বল। ভ্যাকসিন কি জিনিস রে? দেখ বলে না। ভ্যাকসিন হচ্ছে সেই জিনিস যাকে দেওয়া হয় আমার বডিতে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করার জন্য। তোরা ভ্যাকসিন কি জিনিস জানিস? হ্যাঁ না বল। স্যার ভ্যাকসিন তো নেই সেটা জানি। একটা উদাহরণ দিয়ে বলি। আচ্ছা, প্রথম ডেফিনেশনটা পড়, তারপরে বলছি। আচ্ছা, ভ্যাকসিন ক্যান বি ডেট অর লাইভ অ্যাটিনুয়েটেড হতে পারে। এই যে লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন, কিল্ড ভ্যাকসিন, টক্সয়েড অর কম্বিনেশন ভ্যাকসিন, এত রকম ভ্যাকসিন হয়। লাইভ ভ্যাকসিন হয়,
কিল্ড ভ্যাকসিন হয় আর টক্সয়েড হয়। টক্সয়েড কি জিনিস? টক্সয়েড বলছে যখন কোনো মানে ব্যাকটেরিয়ার টক্সিন টুকে, শুধু টক্সিন, একটু অল্প একটুখানি টক্সিন নিয়ে বা ব্যাকটেরিয়ার বাই প্রোডাক্ট নিয়ে যে ভ্যাকসিন তৈরি হয় তাকে বলে টক্সয়েড ভ্যাকসিন। তো ভ্যাকসিনের কনসেপ্টটা হচ্ছে এইরূপ, ধর ভ্যাকসিন, টিটেনাস ভ্যাকসিন কি জন্য দেওয়া হয়? যাতে বডিতে, স্যার কেটে গেলে হ্যাঁ কেন দেওয়া হয়? যাতে বডিতে যাতে টিটেনাস যাতে বডিতে টিটেনাস না হয়। টিটেনাস এখন আর হয় না, আগে প্রচুর হতো। টিটেনাসের বাংলা নাম হচ্ছে ধনুষ্টঙ্কার। বডি ধনুকের মতো বেঁকে যেত বলে ধনুষ্টঙ্কার বলা হতো। ঠিক আছে, এই রোগটা একটা ব্যাকটেরিয়ার জন্য হয়। সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে টিটেনাস টিটেনি। টিটেনাস টিটেনি। তো এবার আমার বডি তো, এখন আমরা তো জীবনে ধনুষ্টঙ্কার জিনিসটাকেই দেখিনি। তো আমি যদি আমার বডি টিটেনাস রোগটাকে চেনে না, আমার বডিকে যদি টিটেনাস রোগের অ্যান্টিবডি যদি আমার বডিতে তৈরি করতে চাই, তাহলে কি করে তৈরি করব? কনসেপ্টটা বোঝ। তুই জীবনে জানিস না যে যুদ্ধক্ষেত্রে গুলি চললে কেমন দেখতে লাগে। তোকে যদি নিয়ে গিয়ে যুদ্ধক্ষেত্রে ছেড়ে দিই, তুই গুলি খেয়ে মরে যাবি। তাহলে আমি কি চাইবো? যে তুই যেন, তোর গায়ে যেন একটা বর্ম থাকে, তোর হাতে যেন বন্দুক থাকে, তুই যেন তৈরি থাকিস। সেই জন্য আমি কি করলাম, তোর বাড়ির দালানে আমি একটা নকল যুদ্ধ তৈরি করলাম। কি করে নকল যুদ্ধ তৈরি করব? যে আসল যুদ্ধ থেকে কিছু বন্দুক টন্দুক নিয়ে এলাম, আসল যুদ্ধ থেকে দু একজন সৈনিককে নিয়ে এলাম। হ্যাঁ, তারা তোকে মারার নাটক করবে, তুই তাদের দেখে নিজেকে সতর্ক হবি। মানে মোটামুটি এটা হচ্ছে মোটা মোটা ভাষায়, বাংলা ভাষায় বললে এইরূপ জিনিসটাকে বোঝায়। তো টিটেনাস রোগের অ্যান্টিবডি যদি বডিতে তৈরি করতে হয়, আমরা কি করি? টিটেনাসের টক্সিন বা টক্সয়েড আমরা বডিতে দিই, যাকে বলে টিটেনাস টক্সয়েড। সেই টক্সয়েড আমার বডিতে দিলে আমার বডি কি করে? টক্সয়েডের অত ক্ষমতা নেই আমার বডিতে ধনুষ্টঙ্কার তৈরি করবে, কিন্তু টক্সয়েডের একটু ক্ষমতা আছে। আমার বডির ইমিউনিটি সিস্টেমকে বলবে, এই দেখো আমি টক্সয়েড এসছি, আমি খুব ক্ষতিকারক, আমি কিন্তু মেরে ফেলবো, ধনুষ্টঙ্কার করে দেবো। এসব চমকাতে টমকাতে টক্সয়েড পারে। যখন এই ধরনের চমকাবে বডি, তখন বডি ইমিউনিটি কি করবে? বডি ইমিউনিটি সেই টিটেনাসের এগেনস্টে তোর বডি কি করবে? ইয়ে করবে, কি বলে ওটাকে, অ্যান্টিবডি তৈরি করে দেবে। ঠিক আছে, বডি অ্যান্টিবডি তৈরি করে দেবে। যখনই বডি অ্যান্টিবডি তৈরি করে দেবে, হ্যালো, যখনই বডি অ্যান্টিবডি তৈরি করে দেবে, সঙ্গে সঙ্গে আমার সেই অ্যান্টিবডির ফলে কিন্তু আহ, আমার আমার বডি কিন্তু তৈরি থাকবে। পরে যদি কখনো আমার টিটনি যদি কখনো আমাকে অ্যাটাক করে, তাহলে তার সঙ্গে লড়ার মতন ক্ষমতা আমার বডির থাকবে। বোঝা গেল? বিষয়টা বোঝা গেল? স্যার আর একবার বলে দেন। ধর, যখন তোর বডিতে তোর কি বলে টিটনির টক্সয়েড যখন তোর বডিকে দিলাম, তোর বডি কি করলো? বডি সঙ্গে সঙ্গে সেটাকে ডিটেক্ট করলো যে আমার বডিতে একটা ফরেন পার্টিকেল এসছে। সঙ্গে সঙ্গে বডি কি করবে? টিটনির এগেনস্টে তোর তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবে। এবার ওই যে অ্যান্টিবডিটা তৈরি হবে, সেই অ্যান্টিবডি কিন্তু মানে বডি কিন্তু ওই অ্যান্টিবডিটাকে ভুলে যাবে না, বডি কিন্তু মনে রাখবে ওই অ্যান্টিবডিটাকে।
এবার এই যে বডি মনে রাখলো এই অ্যান্টিবডিটাকে, এরপরে যদি কখনো তোর সত্যিকারের টিটানাস টিটানি ইনফেকশন হয়, বডি কিন্তু তার বিরুদ্ধে লড়াই করতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা। ভ্যাকসিন কন্টেনিং মোর দেন ওয়ান অ্যান্টিজেন, তার নাম হচ্ছে ডিপিটি ভ্যাকসিন। ডিপিটি ভ্যাকসিনে কি কি থাকে এগুলো বাচ্চাদেরকে দেওয়া হয়, ডিপিটি, এমএমআর এইসব ভ্যাকসিন দেওয়া হয়। ডিপিটিতে থাকে হচ্ছে ডিপথেরিয়া, পার্টুসিস অ্যান্ড টিটেনাস টক্সিন। আর এমএমআর এ থাকে হচ্ছে মিজলস ভ্যাকসিন, মামস ভ্যাকসিন আর রুবেলা ভ্যাকসিন। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে কোনটা লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন, যেমন বিসিজি ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন, এমএমআর ভ্যাকসিন, এগুলো হচ্ছে স্যার এই লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিনটা কি স্যার? অ্যাটিনুয়েটেড। কথাটার মানে হচ্ছে কার্যক্ষমতাকে নষ্ট করে ফেলা। মানে একটা এখানে তোর লাইভ ব্যাকটেরিয়াকে দেওয়া হয়, যার মানে ক্ষতিকর প্রভাবটাকে নষ্ট করে দিয়ে জ্যান্ত ব্যাকটেরিয়াকে দেওয়া হয়। মানে সে ফর এক্সাম্পল মানে জীবন্ত ব্যাকটেরিয়াটাকে প্রবেশ করানো হয়। জীবন্ত ব্যাকটেরিয়াকেই প্রবেশ করে, ব্যাকটেরিয়া হোক বা ভাইরাস হোক, জীবন্ত ব্যাকটেরিয়া জীবন্ত অবস্থায় প্রবেশ করানো হয়। মানে হচ্ছে সে ফর এক্সাম্পল তোকে আমি সাপের সাপের ভয় থেকে তোকে যদি বাঁচাতে চাই, মানে সাপ দেখলে কি করা উচিত সেই যদি তোকে আমি শেখাতে চাই, আমি কি করতে পারি? আমি একটা যদি মানে সাপের বিষ দাঁত ভেঙে তোর ঘরে ঢুকিয়ে দিই, তাহলে তুই বুঝতে পারবি যে সাপ ঢুকলে কেমন হয়, সাপ কিভাবে ছোবল মারে, কখন ছোবল মারে, কেন ছোবল মারে, কিন্তু তারা এই বিষ দাঁতটা ভেঙে দিয়েছি। তো এটাও সেই রূপই, জীবন্ত জ্যান্ত ব্যাকটেরিয়া বা জ্যান্ত ভাইরাসকে আমার বডিতে দেওয়া হয় শুধুমাত্র তার ক্ষতিকর দিকটাকে নষ্ট করে দিয়ে। আর এর ফলে কি হয়, লং লাস্টিং কিন্তু বডিতে ইমিউনিটি তৈরি হয়। ঠিক আছে। ওই জন্য দেখবি পোলিও ভ্যাকসিন একবার ছোটবেলায় খেলেই হয়, বিসিজি ভ্যাকসিন ছোটবেলায় একবার নিলেই হয়। আহ, স্যার তাহলে এই ব্যাকটেরিয়া ভাইরাস কতদিন জীবন্ত থাকে? ওর তো একটা টাইম আছে নিশ্চয়ই। না না, ও জীবন্ত থাকবে কেন? আমার বডি ওর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। যখন ওই জ্যান্ত ব্যাকটেরিয়াটাকে আমার বডিতে ঢোকালি, আমার বডি কি করবে? ওকে মারার চেষ্টা করবে। এবার ওকে মারার জন্য কি করবে? বডি ইমিউনিটি সিস্টেম কি করবে? অ্যান্টিবডি তৈরি করার চেষ্টা করবে। কারণ তুই যখন প্রথমবার পোলিওর পোলিওর ভাইরাস যখন আমার বডিতে ঢোকালি, পোলিও ভ্যাকসিনের তখন তো ওটা মানে চেনে না। বেঁচে আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বেঁচে তো আছে, কিন্তু সে তো আর ক্ষতি করতে পারবে না। সেটা কতদিন থাকে স্যার ওই ভ্যাকসিনটা, মানে ওই ব্যাকটেরিয়াটা কতদিন ওভাবে বেঁচে থাকে? ওকে তো বেঁচে থাকা কালীন তো ঢোকাতে হবে। না না, ওকে বেঁচে থাকা অবস্থাতেই দেওয়া হয়। ওকে হ্যাঁ। ওই জন্য তো দেখবি এই সমস্ত ভ্যাকসিন গুলো সব টেম্পারেচার সেন্সিটিভ করে দেওয়া হয়, থার্মোকলের বক্সে আসে, ফ্রিজে রাখা হয়। এই কারণেই তো ভ্যাকসিনকে রাখা হয়, যাতে ভ্যাকসিনের হ্যাঁ, সেই ওটা ওটা স্যার কতদিন ধরে রাখা হয় ওইভাবে, মানে ম্যাক্সিমাম কত? 6 মাস? 1 বছর? ওর তার বিভিন্ন ভ্যাকসিনের বিভিন্ন সেলফ লাইফ থাকে, কিন্তু এদের সেলফ লাইফের থেকে সবথেকে বড় সমস্যা যেটা, এদের কিন্তু টেম্পারেচারটা মেনটেন করতে হয়। এদেরকে টেম্পারেচার মেনটেন করতে হয়, সেই জন্য এদের প্রপার স্টোরেজ করা দরকার। বুঝলি তো? হ্যাঁ স্যার। তো এদেরকে আমার বডিতে দেওয়ার পরে কি হবে, বডি কিন্তু ওকে বাঁচিয়ে রাখবে না। বডি একবার অ্যান্টিবডি তৈরি করে ফেললে ওই লাইভ ভ্যাকসিনটা ভাইরাস বা ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলবে। ঠিক আছে। আর মাঝখান থেকে বডি শিখে যাবে ওই ভাইরাস বা ব্যাকটেরিয়ার এগেনস্টে কি করে লড়তে হয়। ঠিক আছে। এই হলো গিয়ে ছোট করে ভ্যাকসিন। আচ্ছা, আরেকটা জিনিস খালি বলে দিই, এই যে অ্যান্টিসেরা কি জিনিস? অ্যান্টিসেরা হচ্ছে মানে অ্যান্টিসেরা, এখানে একটা অ্যান্টি ডিপথেরিয়া অ্যান্টিটক্সিন বলেছে, এটা তোর ডিপথেরিয়া টক্সিনকে নিউট্রালাইজ করে। অ্যান্টিসেরা কথাটাকে আমরা মেনলি ইউজ করি হচ্ছে সাপের ক্ষেত্রে। সাপের যে ভেনাম থাকে না, সাপের ভেনামকে
মানে ভেনামের এগেনস্টে আমরা অ্যান্টি স্নেক ভেনাম সিরাম তৈরি করি। ঠিক আছে, সে তৈরির পদ্ধতিটা একটুখানি জটিল, তো সেই পদ্ধতিতে আমরা তৈরি করি। মানে যে সাপের বিষের মানে এখানে দেখ, এগুলোকে সবসময় বলা হয় হচ্ছে পলিভ্যালেন্ট। ঠিক আছে, পলিভ্যালেন্ট মানে হচ্ছে এগুলো অনেকগুলো সাপের তৈরি করা হয় একসঙ্গে। ঠিক আছে, তো মানে সাপের বিষের তো একটা অ্যান্টিবডি তৈরি হয়, এইরূপ বোঝ। ধর সে ফর এক্সাম্পল সাপের বিষটা তো আমার বডিতে তোর মানে আমার বডিতে তো তোর ফরেন জিনিস, এবার বডি তো তার এগেনস্টে কিছু একটা তৈরি করবে, তাকে তো সেই ভেনামটাকে তো নষ্ট করার জন্য বডি কিছু একটা তৈরি করবে। আমাদের বডি তৈরি করতে পারে না, এটা তৈরি করতে পারে হচ্ছে ঘোড়ার বডি, ঘোড়াই তৈরি হয়। সেই কারণে এই সাপের ভ্যাকসিনটা তৈরি হয় হচ্ছে ঘোড়ার উপর মানে ইয়ে করে ঘোড়াকে এই সাপের বিষ দিয়ে দিয়ে তৈরি করা হয় এই অ্যান্টি স্নেক ভেনাম। ঠিক আছে, এখন অনেক মডার্ন টেকনিক এসে গেছে, কিন্তু ম্যাক্সিমামই ঘোড়ার উপর তৈরি করা হয়। ঠিক আছে, তো বিভিন্ন সাপের ওই কারণে বলে যে সাপে কামড়ালে হাসপাতালে নিয়ে গিয়ে এই এভিএস দিতে, অ্যান্টি স্নেক ভেনাম, এএসবি বা এভিএস বা অ্যান্টি সেরা যাই বলিস না কেন, এগুলো দেওয়া হয়। বোঝাতে পারলাম জায়গাটা? এবার ধর, আচ্ছা অ্যান্টি স্নেক ভেনামটা বুঝতে পেরেছিস তো? স্যার, বলো। এই যে বললেন ঘোড়ার থেকে ওটা হয়, তাহলে ঘোড়াকে যদি সাপ কামড়ায় ঘোড়া কি মারা যায় না? না, ঘোড়া সাপের ইয়ে তৈরি করতে পারে। কিছু 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 সাপ আছে, সব সাপে নয়, কিছু কিছু সাপের মেনলি ঘোড়া তার অ্যান্টিবডি তৈরি করতে পারে, ঘোড়া মারা যায় না। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এরপরে আসি ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে এই ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে যেটা হচ্ছে আমার বডি অ্যান্টিবডি তৈরি করার কথা বলছিলাম না তখন, যে সে ফর এক্সাম্পল এই যে বিসিজির এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডিগুলোকে বলা হয় হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। ঠিক আছে, এই যে ইমিউনোগ্লোবিউলিনের আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই, এগুলো হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, এগুলো হচ্ছে অ্যান্টিবডি। এবার তুই একটা সিনারিও চিন্তা কর, একটা লোক যার বডিতে টিটেনাসের মানে যে টিটেনাস আগে নেয়নি কখনো, তার বডিতে টিটানি হয়ে গেছে, তাহলে তার ট্রিটমেন্ট কি করে করব? ভালো করে কোশ্চেনটা বোঝ। সে ফর এক্সাম্পল আমি কোনোদিনও টিটেনাস নিইনি, আমার হঠাৎ করে টিটেনাসের ধনুষ্টঙ্কার রোগ হলো, তাহলে এখন আমায় কি দিবি? টিটি ইঞ্জেকশন দিবি? টিটেনাস টক্সয়েড ইঞ্জেকশন দিবি না কি করবি? না স্যার, কেন দিবি না আগে বল? ওটা তো অলরেডি হয়ে গেছে, আর দিয়ে কি হবে এখন? এখন দিলে তো আর মানে এত জলদি তো আর অ্যান্টিবডি তৈরি হবে না, তখন আমায় কি করতে হবে? রেডিমেড অ্যান্টিবডি দিতে হবে, রেডিমেড বাইরে থেকে অ্যান্টিবডি পুশ করতে হবে। সেই অ্যান্টিবডি দেওয়াটাকে বলে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। ঠিক আছে, এতে দেওয়া হয় হচ্ছে র্যাবিসে দেখবি কুকুর কামড়ালে অনেক সময় দেয়, আর হচ্ছে টিটেনাসের দেয় ইমিউনোগ্লোবিউলিন। এগুলো সব প্যাসিভ ইমিউনিটি তৈরি করে। কি ইমিউনিটি তৈরি করে? পরে প্যাসিভ ইমিউনিটি তৈরি করে। ঠিক আছে, এরা শুধুমাত্র ওই সময়টুকুতে ওর যে বডির যে অ্যান্টিজেন আছে, ওই যে ব্যাকটেরিয়ার যে অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, আর এখান থেকে স্যার, হ্যাঁ বলো। এই যে অ্যান্টিসিরা বললেন, এটা কি শুধু এই স্নেক ভেনাম থেকেই হয়? স্নেক ভেনাম থেকেই হয়, স্নেক ভেনামটাকেই হয়। আর একটা জিনিস ওখানে বলা আছে, সেটা হচ্ছে যে তোর মানে অ্যান্টিসেরা কথাটার মানে হচ্ছে যে কোনো মানে টক্সিনের এগেনস্টে যখন তুই কিছু দিচ্ছিস তাকেই বলে অ্যান্টিসেরা।
তো সেই জন্য দেখবি ডিপথেরিয়া টক্সিনের এগেনস্টে যেটাকে দেওয়া হয় সেটাকেও অ্যান্টিসেরার আন্ডারে পড়েছে, কিন্তু অ্যান্টিসেরা বলতে আমরা মেনলি ম্যাক্সিমাম যেটা বুঝি সেটা হচ্ছে তোর স্নেক ভেনামে এগেনস্টে যে সিরাম দেওয়া হয়। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা এই গেল কমপ্লিট। স্যার পিডিএফটা দিয়ে দেবেন। সে সব দিয়ে দেবো, পিডিএফ সব দিয়ে দেবো। এই গেল কমপ্লিট হয়ে। এবার তোদের কাছে আমার দুটি কোশ্চেন আছে, এক সেকেন্ড দাঁড়া। কে আছিস দেখি ক্লাসে একবার। আমার নেট ফেট কি চলছে না নাকি? হুস, এত স্লো চলেই তো এসছে। 2 2 4 1 5 মারিয়া বেরিয়ে গেছে, বেলকিস আছে। ওকে, এবার কথা হচ্ছে আমি এটা দিয়ে দেব, আর ফার্মাকোথেরাপিউটিক্সেরও যতটা যা বাকি রয়েছে সব নোটসই আমি তোদের গ্রুপে দিয়ে দেব। তোরা দেখে নিয়ে আমায় বলবি। এরপরে আর কোনো তো ক্লাস শিডিউল তোদের হবে না, তোরা আমাকে পার্সোনালি বলবি তোদের কোন কোন জায়গায় অসুবিধে, কোন কোন ক্লাস তোদের নিতে হবে, আমায় পার্সোনালি মেসেজ করে বলবি। আমি সেই অনুযায়ী একটা একটা করে ক্লাস নিয়ে। স্যার বলো স্যার বলো কেন শিডিউল হবে না? তোদের এইটা লাস্ট ক্লাস ছিল, স্যার বলছি কেন শিডিউল হবে না? আজকে তোদের সব লাস্ট ক্লাস। হ্যাঁ এক্সিটের এই যে র্যাপিডের ব্যাচটা চলছিল, এটা তোদের র্যাপিডের লাস্ট সপ্তাহ। হ্যাঁ স্যার। ঠিক আছে, হুম। আমাকে যেটা স্যার আর তাহলে কি আমাদের কোনো ক্লাসই হবে না? এই সপ্তাহের পরে র্যাপিডে শুধুমাত্র যে টিচারের যা বাকি আছে বা যে টিচার যদি কোনো ক্লাস নিতে চান সেই অনুযায়ী তারা ক্লাস নেবেন, কিন্তু এমনি র্যাপিডের আর কোনো ক্লাস শিডিউল হবে না। ঠিক আছে, একবার তোরা সৌম্যদীপের সঙ্গে কথা বলে। কিন্তু স্যার আমাদের এখনো তো 2-3টে সাবজেক্ট বাকিই আছে। হ্যাঁ এইটা এই ব্যাপারে হ্যাঁ আর স্যার তো বলেছিলেন, সৌম্যদীপ স্যার বলেছিলেন তোমরা যতদিন না পাস করতে পারবে। হ্যাঁ আমি ওই কারণে তোদেরকে বললাম যে তোরা এইটা একবার, কেননা এখন ব্যাচ শুরু হচ্ছে অক্টোবর থেকে। ঠিক আছে, অক্টোবর থেকে একটা নতুন ব্যাচ শুরু হ্যাঁ। হচ্ছে। ওখানে কতজন হয়েছে স্যার মোটামুটি? এগুলো আমি কিছুই জানি না এখনো পর্যন্ত। হ্যাঁ, এটাগুলো সব সৌম্যদীপ জানে। তোরা একবার সৌম্যদীপের সঙ্গে এবার কথা বল যে আগামী ব্যাপার স্যাপারগুলো কি হবে না হবে, কিভাবে বাকি যে তোদের যেগুলো বাকি থাকলো সেগুলো কিভাবে হবে, এগুলো সম্পর্কে একটুখানি জিজ্ঞেস কর। আর আমার যা যা বাকি রয়েছে সেটা আমাকে ডাইরেক্ট ঠিক আছে। পিং করিস। আমি তোদের আরো কয়েকটা ক্লাস নেব, একটা ক্লাস একটু কোশ্চেন আলোচনা করবো। আর কিন্তু তোরা এমনি বাকি সমস্ত সাবজেক্টের কিভাবে কি কমপ্লিট হবে। স্যার থেরাপিউটিক্স এর অনেক বাকি আছে স্যার। থেরাপিউটিক্স এর যা বাকি রয়েছে, থেরাপিউটিক্স তোরা আগে পড়, তোদেরকে আমি যেটা বলেছিলাম থেরাপিউটিক্স তোরা নিজেরা পড়, পড়ে যে ডিজিজ গুলো তোদের বুঝতে অসুবিধা হচ্ছে মনে হবে সেই ডিজিজ গুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, কোনো প্রবলেম মল্লিকা, বিলকিস? ঠিক আছে স্যার। তোরা আগে দেখা শুরু কর। না স্যার, ঠিক আছে থেরাপি স্যার। আমাদের তো অনেক সাবজেক্টই এখনো শুরুই হয়নি। যেমন হ্যালো, যেমন যেমন সোশ্যাল ফার্মাসি, তারপরে সোশ্যাল ফার্মাসি, কমিউনিটি ফার্মাসির খানিকটা হয়েছে, এইরকম করে তো আরো আছে স্যার, এগুলো তো শুরুই হয়নি। একবার স্যার হ্যাঁ বল বল রে। বলছি যে মানে রেকর্ডিংটা কি চলছে স্যার? স্যার রেকর্ডিংটা চলছে? হ্যাঁ দাঁড়া বন্ধ করে দিচ্ছি।